আসসালামু আলাইকুম সবাইকে। গোল এ প্লাস বাই মেডিলজি এর আরেকটা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ফিজিক্সের আজকে আমরা চলতরিৎ সলভ করব। ঠিক আছে, চলতরিতের যা যা আছে আমরা ফার্স্টে বেসিক কনসেপ্ট থিওরি যেসব সূত্র আছে সেই সূত্রগুলো আগে একবার গোছায় লিখবো, কনসেপ্ট সহ সূত্রের ছোট ছোট সূত্রের ডেরিভেশন সহ লিখবো, যাতে হচ্ছে আমাদের সূত্রগুলো মনে রাখতে সুবিধা হয়। ঠিক আছে, বড় বড় সূত্রগুলো জাস্ট সূত্র লিখে আমি শেষ করে দেবো, ওগুলো মুখস্থ করে নিতে হবে। অ্যান্ড তারপর আমরা কিছু এমসিকিউ সলভ করবো, সিকিউ সলভ করবো। সিকিউগুলো মেইনলি তোমরাই সলভ করবা, ঠিক আছে? আমি বেশি সলভ করবো না, এখানে উত্তর সহ নিয়ে আসছি। আমি মেইনলি থিওরিগুলো বুঝাই দিব, তারপর সিকিউটা কেমনে আগাইতে হবে সেটা বলবো, অ্যান্ড সিকিউটা তারপর তোমরা প্র্যাকটিস করবা। ইনশাআল্লাহ এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, শেষ মুহূর্তের প্রিপারেশন হিসেবে এই ক্লাসটা তোমাদের জন্য হইতে যাচ্ছে একটা পারফেক্ট একটা প্যাকেজ। ঠিক আছে, তো আমি থাকতেছি তোমাদের সাথে, ফয়সাল মাহমুদ, পড়াশোনা করতেছি ডিএমসিতে। ওকে, লেটস গো। এই চ্যাপ্টারটা শুরুর দিকে খুব সহজ। রোধের সমবায় আমরা 9-10 থেকে পড়ে আসতেছি, যে রোধের কিভাবে সমবায় করে, তাই না? যে ধরো এইভাবে যদি একটা বর্তনী যায় R1 R2, তাহলে এটা হচ্ছে আমাদের শ্রেণী সমবায়, তাই না? এটা হচ্ছে শ্রেণী সমবায়, মানে RS ইকুয়ালস টু R1 প্লাস R2। আর যখন হচ্ছে আমাদের কিনা জিনিসটা এরকম ভাবে দেখো, ব্যাটারির বড় প্রান্তটা মানে কিন্তু পজিটিভ, ঠিক আছে? এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। সো এটা হচ্ছে R1। সহজ টপিক তো, শুরুতে একটু সময় নেই, ঠিক আছে? পরে আমরা এমন জিনিস শুরু করবো। সো এই জন্য তোমাদের একটু মেন্টালি প্রিপারেশন নিতে হবে, বুঝছো? এই জন্য আমরা সহজগুলোতে একটু, এমন না যে খুব বেশি হেলাফেলা করবো। R1 ইনভার্স, R2 ইনভার্স, 4 ইনভার্স। যখন দুইটা রোধ থাকে তখন এটাকে এইভাবে লেখা যায় গুণফল ভাগ যোগফল, গুণফল ভাগ যোগফল, যখন দুইটা থাকে। ঠিক আছে, এমন না যে তিনটা থাকলো এন্ড স্টিল তুমি গুণফল ভাগ যোগফল করে দিলা, এটা করা যাবে না। শুধুমাত্র দুইটার ক্ষেত্রে এটা করা যায়। রোধ কি? রোধ হচ্ছে একটা পরিবাহীর ধর্ম। যে কোনো পরিবাহীর রোধ থাকে, রোধহীন কোনো পরিবাহী সম্ভব না। তাহলে পরিবাহীর রোধ থাকে মানে পরিবাহীর একটা বাধা দান করার একটা ধর্ম থাকে, ঠিক আছে? আধানটাকে সে বাধা দেয়, তার পরবার ওর সাথে সংঘর্ষ হয়। ওহমের সূত্র, ওহমের সূত্র হচ্ছে সিম্পলি আই সমানুপাতিক ভি। আই সমানুপাতিক ভি মানে হচ্ছে তড়িৎ যে প্রবাহটা সেটা আমার বিভব পার্থক্যের সমানুপাতিক। এটা হচ্ছে ওহমের সূত্র। বিভব পার্থক্য সমানুপাতিক আমি আর ভাষায় লিখতেছি না, এগুলো তোমাদেরকে লিখতে হবে। ওহমের সূত্র কিন্তু লিখতে বলে কতে, ঠিক আছে? তো এটা হচ্ছে আই ইকুয়ালস টু জিভি। এই জি যেখানে পরিবাহিতা, পরিবাহিতা, এই জি ইকুয়ালস টু 1/r। ঠিক আছে, অতএব আই ইকুয়ালস টু v/r। ঠিক আছে, এই সূত্র আমরা তো জানি, এই সূত্র না জেনে অ্যাটলিস্ট ক্লাসে আসো না। ঠিক আছে, স্টিল লিখতেছি যে এই জিনিসটা আমরা জানি তাই। ঠিক আছে, সহজ সহজ জিনিস লিখলে আমাদের একটু মন ভালো লাগে। এটা হচ্ছে আমাদের ওহমের সূত্র। তাহলে দেখো, ওহমের সূত্র নিচের কোনটা? আই ইকুয়ালস টু জিভি নাকি আই ইকুয়ালস টু v/r? ওহমের সূত্র হচ্ছে আই ইকুয়ালস টু জিভি। এইটা হচ্ছে আমাদের ওহমের সূত্র। সো এই জিনিসটা এমসিকিউ আসলে যাতে ভুল না হয়, বুঝছো? আই ইকুয়ালস টু v/r, এটা আমরা ম্যাথ করার স্বার্থে সহজ করে নিচ্ছি, রোধ যেহেতু আমরা মাপতে পারি। কিন্তু আই সমানুপাতিক ভি, এইটা হচ্ছে আমার ওহমের সূত্র। তাহলে v/r কেমন হলো? সমানুপাতিক ধ্রুবক আসবে না একটা? তাহলে আই ইকুয়ালস টু জিভি, এটা আমার ওহমের সূত্র, অথবা আই সমানুপাতিক ভি, এটা হচ্ছে আমার ওহমের সূত্র। ঠিক আছে, ওকে। এখানে হচ্ছে আমাদের একটা গ্রাফ আছে, যেটা হচ্ছে কিছুই না, বাচ্চা কালের গ্রাফ একটা। যে ধরে নিলাম এক্স অক্ষ বরাবর একটা জিনিস অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর। তো এই বরাবর তো ওয়াই থাকে, তাই না? এই দেখো, ওয়াই এক্স। তাহলে এই বরাবর আমার থাকবে আই, এই বরাবর থাকবে ভি। তাহলে ঢালটা যদি এই বরাবর যায়, একটু পাকা হয়েছে,
ঢালটা যদি এই বরাবর যায় তাহলে ঢাল যেটা সেটা হচ্ছে আমার পরিবাহিতা, ঢাল যেটা সেটা হচ্ছে আমার পরিবাহিতা, ঠিক আছে। ধরো এটা হচ্ছে ডেল আই, এটা হচ্ছে ডেল ভি, তাই না? তাহলে এম ঢাল মানে হচ্ছে ডেল আই ভাগ ডেল ভি ইকুয়ালস টু কি, জি। তো জি না, আই ভাগ ভি ইকুয়ালস টু জি, ঠিক আছে। মানে এটাকে তো আসলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স সরলরেখা, ওয়াই ইকুয়ালস টু এম এক্স, তাহলে ওয়াই হচ্ছে এখানে আই, জি ইন্টু ভি, বুঝছো তো জিনিসটা হচ্ছে এই। আচ্ছা, ডিরেক্ট বিদ্যুৎ কোষের সমবায়তে চলে গেছে আসলে। তো এর আগে আসলে অনেক কিছু লাগে, এর আগে আসলে অনেক কিছু লাগে, সো আমরা সেগুলো আসি। প্রথমে আমরা এখানে আমরা আসি, দেখো চ্যাপ্টারে সব কিছু শেষ করবো বলছি কিন্তু, তো সব শেষ করবো। আসো, তারণ বেগ মানে হচ্ছে ড্রিফট ভেলোসিটি, ড্রিফট। ইলেকট্রনগুলো কিন্তু একদম সুন্দর সাই করে গাড়ির মতো করে যায় না, ঠিক আছে, যাই হচ্ছে এরকম এরকম করে, মানে ড্রিফট করতে করতে, হ্যাঁ ড্রিফট করতে করতে, মানে এরকম এরকম করে করে করছে, ওকে। ড্রিফট ভেলোসিটি, তো এইটার হচ্ছে আমাদের সুন্দর সূত্রটা জাস্ট জানলেই হয়, আর কিছু লাগবে না। ভি ইকুয়ালস টু আই বাই এন এ ই। জাস্ট জিনিসপত্রের পরিচয়গুলো একটু জানলেই আমাদের আসলে হয়, ঠিক আছে। জিনিসপত্রের পরিচয়টা জানলেই আমাদের কাজ শেষ। আই তো তড়িৎ প্রবাহ, এটার তোর পরিচয় দেওয়ার কিছু নাই। ভি হচ্ছে আমার ড্রিফট ভেলোসিটি, হ্যাঁ। এন হচ্ছে একক আয়তনে, একক আয়তনে আমার আধান বাহক সংখ্যা, ঠিক আছে, আধান বাহক, বুঝছো? তো আধান বাহকটা কে এখানে? ইলেকট্রন। তাহলে তুমি লিখতে পারতা যে একক আয়তন আসলে ইলেকট্রন সংখ্যা, এটা তো লিখা যেত, সমস্যা নেই। একক আয়তন আধান বাহক সংখ্যা, এ হচ্ছে আমার ক্ষেত্রফল, ঠিক আছে, এ হচ্ছে ক্ষেত্রফল, এই হচ্ছে ক্ষেত্রফল, আর ই হচ্ছে ইলেকট্রনিক চার্জ। ক্ষেত্রফলটা কি আসলে? মানে তোমার যেই পরিবাহী, সেই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে, সেই পরিবাহীর মানে ক্ষেত্রফলটা আর কি, ঠিক আছে। ধরো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ধরো এরকম যদি পরিবাহীটা হয়ে থাকে, তাহলে এই যে কাট সেকশন যেটা সেটা, ঠিক আছে, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা, বুঝাতে পারছি তো? ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের ড্রিফট ভেলোসিটির সূত্র, এটা হচ্ছে আমাদের ড্রিফট ভেলোসিটির কি সূত্র, আই ইকুয়ালস টু এন এ ভিই, এগুলো আমরা বলতে পারি, রাইট। এখন এইখান থেকে আমরা একটা জিনিস পাই, সেটা হচ্ছে প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্ব বলে একটা জিনিস পাই, সেটা হচ্ছে প্রবাহ ঘনত্বটা কি, এটাকে জে দ্বারা লিখে, ইকুয়ালস টু আই বাই এ। এটা স্থির তড়িতের মতো, ঘনত্ব নাম কিন্তু ক্ষেত্রফল দিয়ে ভাগ হয়, তো আই ভাগ এ। আই কি এখান থেকে পাবো আমরা? এন এ ভিই, আবার এ দিয়ে ভাগ দিচ্ছি, দেখো এন এ ভিই ডিভাইডেড বাই এ, তাহলে ইকুয়ালস টু এন ভিই। এটা হচ্ছে আমাদের প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্ব, ঠিক আছে। এটার এটার একক কি? এটার একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার, অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার, এটা হচ্ছে একক। তাহলে এই জিনিসটা জানতে পারলে ভালো, এনভিই, ওকে। প্রবাহ ঘনত্ব ইকুয়ালস টু এনভিই। ঠিক আছে, তাহলে আমরা তারণ বেগের জিনিসটা শেষ করছি। ওহমের সূত্র আমরা পড়ছি, শ্রেণী সমবায় এইসব তো আমরা জানি। তো আমাদেরকে এখন অবশ্যই অবশ্যই যেটা জানতে হবে সেটা হচ্ছে সিডিআর আর বিডিআর। সিডিআর মানে হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল, মানে যেই নিয়মানুযায়ী কারেন্ট আসলে ডিভিশন হয়, কারেন্টটা ভাগ। এখন দেখো, এরা তোমরা সবাই জানো, কি জানো বলো তো, যে যখন শ্রেণীতে থাকে, শ্রেণী সমবায়, তখন কিন্তু কারেন্টটা সেম, বাট বিভবটা ড্রপ খাইতে থাকে, বিভবটা ড্রপ খাইতে থাকে, তাই না? বিভবটা আলটিমেটলি কমতে থাকে, তাহলে বিভবটা সেম না, শ্রেণীতে কারেন্টটা সেম থাকে, তাহলে কারেন্ট ডিভাইডার রুল এটা আমার কোথায় খাটবে আসলে? এটা আমার কোথায় খাটবে? এটা তাহলে আমার সমান্তরালে খাটবে। সিম্পল হিসাব, শ্রেণীতে তো কারেন্ট সেম থাকে, শ্রেণীতে তো কারেন্ট সেম থাকে,
শ্রেণীতে কারেন্ট সেম থাকে, এটা আমি একটু এখানে লিখেই দিই যে শ্রেণীতে আই সেম, তাই সিডিআর খাটে, সিডিআর হবে সমান্তরালে। ঠিক আছে, এখন এই সিডিআরটা হচ্ছে ডিরেক্ট এরকম যে আই এক্স, মানে যেই রোধের মধ্য দিয়ে যত কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে আই এক্স, এক্স নাম্বার রোধ, হ্যাঁ এক্স রোধের মধ্যে দিয়ে যত কারেন্ট যাচ্ছে সেটা, এটা ইকুয়ালস টু আর পি ভাগ আর এক্স ইন্টু আই টোটাল, মানে টোটাল বর্তনীর যে কারেন্ট সেটার সাথে আরপি, মানে টোটাল বর্তনী না আরপি, মানে যতটুকু প্যারালাল সমান্তরাল, যতটুকু সমান্তরাল ওখানেই তো আলটিমেটলি কারেন্টটা ভাগ হয়ে গেছে, তাই না? তো আরপি কে বসাবো উপরে, অ্যান্ড আর এক্স মানে হচ্ছে যেই রোধের কারেন্টটা তুমি বের করতে চাচ্ছ সেই রোধেরটা বসাবো নিচে, তাহলে আমি আলটিমেটলি ওই রোধের কারেন্টটা আমি বের করতে পারবো। এটা হচ্ছে আমার সিডিআর গেল। ঠিক আছে, এখন হচ্ছে ভিডিআর। এটা এগুলো জানতে হয়, বুঝছো? এগুলো তোমরা অনেকে 9-10 থেকেই হয়তো জেনে আসছো, বাট স্টিল এটা এখানে থাকলে চ্যাপ্টারটা পরিপূর্ণ হয় আর কি। ভিডিআর সিম্পল ভোল্টেজ ডিভাইডার রুল। এই স্লাইডটাই তোমাদের জন্য ইনাফ, বুঝছো? স্লাইডটাই তোমাদের জন্য ইনাফ। ভোল্টেজ ডিভাইডার রুল। এখন এখানে একইভাবে সবকিছু লিখি যে শ্রেণীতে ভিডিআর খাটবে, সমান্তরালে ভি সেম। দেখো সমান্তরালে ভোল্টেজ সেম থাকে, এটা আমরা জানি, এটা জানতে হয়, তাই না? তাহলে শ্রেণীতে ভিডিআর খাটবে, কারণ শ্রেণীতে ভোল্টেজ যেহেতু ড্রপ খাচ্ছে, একটার পর একটা ড্রপ খাচ্ছে, তো সেজন্য আমরা হচ্ছে বের করতে পারবো। তো এখানে কি আমরা জিনিসটা আসলে সমস্যা নেই, ধরো এই জিনিসটা একটু আঁকাইলে তাহলে মনে হয় তোমাদের একটু বুঝতে সুবিধা। হ্যাঁ, ধরো এটা হচ্ছে আই টোটাল, যে টোটাল একটা কারেন্ট যাচ্ছে, এখানে ধরো আই এক্স, এটা হচ্ছে আর এক্স, এটা ধরো একটা আর ওয়াই ধরে নিলাম, এটা ধরো আই ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারছি যে আর এক্স এর মধ্যে দিয়ে যত কারেন্ট যাচ্ছে সেটা আই এক্স ইকুয়ালস টু আরপি, আর আরপি মানে আর এক্স আর আর ওয়াই এর কি তুল্য রোধ। ওকে, শ্রেণীতে এটা খাটবে, তাহলে এখানে ভি এক্স ইকুয়ালস টু আর এস ভাগ আর এক্স ইন্টু ভি টোটাল। ঠিক আছে, এটার চিত্রটা কেমন হবে এরকম, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এমন না যে তুমি ওটাকে মানে ব্যাটারিতেই লাগাইতে হবে পয়েন্টগুলো। এখানে আমি 5 ভোল্ট বলে দিলাম, এটা 0 ভোল্ট বলে দিলাম, তাহলে 5 ভোল্টের ব্যাটারিতে নির্দেশ করবে আলটিমেটলি। ব্যাটারিটা সবসময় দেখানোটা ম্যান্ডেটরি না, ঠিক আছে, পয়েন্ট আকারে দেখালেই হচ্ছে। ধরে নিলাম এটা আর এক্স, এটা আর ওয়াই, হ্যাঁ, এদিক দিয়ে ধরো ভি টোটাল যাচ্ছে, এই কতটুকু ভোল্টেজ খেয়ে নিল সেটা ভি এক্স, এই কতটুকু ভোল্টেজ খেয়ে নিল সেটা ভি ওয়াই। এখান থেকে আমরা ভি এক্সটা বের করতেছি এভাবে, হ্যাঁ, আর আর এস হচ্ছে এখানে আর এক্স প্লাস আর ওয়াই, আর এই জায়গায় আরপি কি আর এক্স ইনভার্স প্লাস আর ওয়াই ইনভার্স ইন্টু ওয়ান ইনভার্স। ঠিক আছে, আমরা এখন এগুলো একটু বক্স করে দেবো, কারণ এগুলো আমাদের সূত্রগুলো লাগবে। দেখো এখানে সূত্রটা মনে রাখার টেকনিক হচ্ছে আরপি, আরপি পি মানে পাওয়ারফুল, সো ওই হচ্ছে উপরে থাকে। ঠিক আছে, আরপি উপরে থাকে, আর এখানে আর এসটা, আচ্ছা ওয়েট, এখানে আর এসটা নিচে আসবে। আহারে আমি লিখছি ভুল, এখানে আর এসটা নিচে আসবে, তো এখানে আর এসটা নিচে আসবে। ঠিক আছে, মানে এখানে কি হয় বলতো, আর এক্স ভাগ আর এস। ঠিক আছে, এই যে পিটা পাওয়ারফুল উপরে যায়, আর এখানে এস স্মল মানে নিচে থাকে। ঠিক আছে, ওরা আসলে উপরে যায় শক্তি নেই, নিচে থাকে, মানে আরো, ঠিক আছে, আরো বোঝার উপায় হচ্ছে উপরে যায় ছোট ভ্যালুটা, আর পি সমান্তরালে করলাম আর রোধটা কমে যায়, তাহলে আর পিটা উপরে যায়, আর এখানে আর এসটা তো বড় তাই এটা নিচে আছে। ঠিক আছে, তো এই হচ্ছে দুটা সিডিআর ভিডিআর সূত্র আমাদের গেল, সিডিআর ভিডিআর সূত্র আমাদের গেল। তুল্য রোধ আমরা নির্ণয় করতে পারি, তবে তুল্য রোধ নির্ণয়ের আমাদের কিছু টেকনিক জানতে হবে। তুল্য রোধ নির্ণয়, তার মধ্যে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে পয়েন্ট অ্যানালাইসিস।
পয়েন্ট অ্যানালাইসিস জানতে হবে। হ্যাঁ, সেটা কেমন কি বলি, যে ধরো এইরকম একটা সার্কিট আছে, এখানে 1 2 3 কানেকশন দেওয়া, ঠিক আছে, এরকম সার্কিটটা, পয়েন্টটা এখানে শেষ। তো দেখো এটা ধরে নিলাম R1 R2 আর এটা কি হবে R3। হ্যাঁ, পয়েন্ট অ্যানালাইসিস, হ্যাঁ তোমাকে এত মানে বেশি বুঝতে হবে না যে শর্ট সার্কিট নাকি। তো আগে আমি বলি পয়েন্ট অ্যানালাইসিস করতে হবে। মানে পয়েন্ট, ইলেকট্রিক্যাল পয়েন্ট কি বলতো, এই সিম্পল একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট না, যতক্ষণ না আমি কোনো একটা জিনিসের সাথে ধাক্কা খাচ্ছি, মানে হয় রোদ অথবা ব্যাটারি, হ্যাঁ ততক্ষণ এটা সেম পয়েন্ট। তাহলে এই পুরাটা হচ্ছে আমার ধরে নিলাম এ, এই যে এই দিক দিয়ে এই দিক দিয়ে যেতে পারতেছি, সো এই পুরো পয়েন্টটা হচ্ছে আমার বি, আর এই দিক দিয়ে হচ্ছে আমার সি। পয়েন্ট অ্যানালাইসিস শেষ, ঠিক আছে। এখন আমি রোধটাকে, এখন আমি এই বর্তনীটাকে রিড্র করব, মানে আরেকবার আঁকাবো। কিভাবে আঁকাবো, ইকুয়ালস টু, তুমি খাতাতেও এরকম করবো, পয়েন্ট অ্যানালাইসিস করে বলবো যে বর্তনীটিকে পুনরায় আঁকিয়ে পাই, ঠিক আছে। দেখো এখানে আমি এ পয়েন্ট দিলাম, কারণ বর্তনীটা এ থেকে সি এর মধ্যে, তাই না, আমি সি পয়েন্ট দিলাম। এ আর বি এর মাঝে আছে দেখো R1, এ আর বি এর মাঝে, তো মাঝখানে ধরো আমি একটা বি পয়েন্ট দিলাম। এ আর বি এর মাঝে আছে R1, মানে তুল্যরোধ বের করার জন্য এটা হচ্ছে শর্টকাট, মানে এটা হচ্ছে আমার সিস্টেম। এ আর বি এর মাঝে R1, এ দেখো সি আর বি এর মাঝে আছে R3, তাহলে এটা হচ্ছে R3। R2 আছে কার মাঝে, বি আর বি এর মাঝে। R2 আছে বি আর বি এর মাঝে, মানে বিতেই শুরু বিতেই শেষ। কথাটা কি বুঝতে পারছো, যে বিতেই শুরু বিতেই শেষ, এটা হচ্ছে আর। এখন আমাদেরকে জানতে হবে যে রোধের যে রোধের শুরু ও শেষ একই ইলেকট্রিক্যাল পয়েন্ট, একই ইলেকট্রিক্যাল পয়েন্ট, সেটা আসলে শর্ট সার্কিট, সেটা শর্ট সার্কিট রোধ। সেখান থেকে কোনো কারেন্ট যাবে না, সেখান থেকে কোনো কারেন্ট যাবে না, অর্থাৎ আমরা আসলে এটাকে মিশাই দিতে পারি, অর্থাৎ এইটাকে আমরা সিম্পলি মিশাই দিতে পারি, ঠিক আছে। তো এই হলো অবস্থা আমাদের পয়েন্ট অ্যানালাইসিসের একটা টপিক, মানে একটা সিস্টেম শেষ। আরেকটা করবো, তাহলে আমাদের এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, তুলোরোধ বের করা আমাদের জন্য হয়ে যাবে ডাল ভাত। ওকে, চলো আমরা আরেকটা করি, সেটা হচ্ছে কোনটা করব, পয়েন্ট অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। তো আরেকটা করি, সেটা হচ্ছে এরকম, এখান থেকে পয়েন্ট শুরু হচ্ছে, এখানে একটা গেল, এখানে একটা গেল, ওকে, এখানে একটা, তারপরে হচ্ছে এখানে একটা, তারপরে হচ্ছে এই 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 দুই পয়েন্টের মধ্যে তুলোরোধ বের করতে হবে। তো ধরে নিলাম এটা R1, এটা R2, R3, R4। একটু ঘিজিমিজি, তাই না, একটু ঘিজিমিজি। ঘিজিমিজিটাকে ঠিক করার জন্য আমাদেরকে পয়েন্ট অ্যানালাইসিস করে রিড্র করতে হবে। চলো এটা আমরা রিড্র করি, তাহলে আগে পয়েন্টগুলো দেখি। এই পুরাটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, ধরে নিলাম এ থেকে বি এর মাঝে থাকবে। আচ্ছা ধর থাকা সিরিয়ালি আগে, এইটা আমাদের বি পয়েন্ট, এইটা আমাদের সি পয়েন্ট, এন্ড এই পুরাটা, এখানে তো কোনো রোধ নাই, তাহলে পুরাটা একই পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট, তাহলে হয়ে গেল। এখন আমরা রিড্র করে পাই, রিড্র করে পাই এখানে এ পয়েন্ট, হ্যাঁ এখানে ধরলাম ডি পয়েন্ট, কারণ বর্তনীটা আমার এ আর ডি এর মাঝে আছে। তো এমন করো না যে এ আর ওখানে বি দিয়ে দিলাম, তাহলে বর্তনীটা তোমার ঝামেলা হয়ে যাবে, মানে তোমার রিড্র করো আবার কঠিন মনে হবে। তো যেভাবে আছে সুন্দর করে লিখি, শুরু হয়েছে এতে, শেষ হয়েছে ডিতে, তাই দুটো আমি দুই সাইডে লিখলাম। এখন দেখবো R1 আছে কার মাঝে মাঝে, এ আর বি এর মাঝে, তাহলে আমি এখানে বি লিখলাম, এন্ড এখানে আমি লিখে দিলাম R1। ওকে, R2 আছে কার মাঝে মাঝে, এ আর সি এর মাঝে, এ আর সি এর মাঝে, তাহলে আমি সিটাকে ধরো, আচ্ছা যে কোনো একটা জায়গায় লিখলেই হয়, ধরো এখানে সি লিখলাম, সমস্যা নেই। তাহলে এই এটা হচ্ছে R2, এই যে R2টা এ আর সি এর মাঝে আছে, ঠিক আছে। R3টা আছে দেখো বি আর সি এর মাঝে, R3টা দেখো উপরে বি, আর এই যে নিচে, ও ওয়েট, এই বি পয়েন্ট তো নাই আসলে, এই ডি তো এই যে এখানে তো গেছে সি,
এই ডি পয়েন্টটাই পুরাটাই তো ডি মানে ডি পয়েন্ট, আসলে ডি তো নাই, ডি বলে তো কিছু নাই এখানে, তাই না? এখানে তো আসলে ডি পয়েন্টই নাই, এখানে তো ডি পয়েন্টই নাই, মানে আমরা একটা পয়েন্ট এক্সট্রা লিখছি আসলে। এই কি হলো এটা, আমরা একটা পয়েন্ট এক্সট্রা লিখছি, এই যে এই পুরাটাই তো বি। দেখো কোনো রোধ আছে এখানে? কোনো রোধ নাই তো, তাহলে পুরাটাই তো আসলে বি পয়েন্ট। তো ঠিক আছে, তাহলে বি এর মাঝে আর এটা আসছে, আর হচ্ছে আর থ্রি তাহলে কার মাঝখানে? বি আর সি এর মাঝখানে। আর ফোর আছে কার মাঝখানে? এই উপরে হচ্ছে সি আর এইখানে আছে বি, তাহলে ওটা হচ্ছে বি আর সি এর মাঝখানে। তুল্য রোধটা হচ্ছে আমার এ আর বি এর মাঝে, এ আর বি এর মাঝে, এই জন্য এইটা আসলে একটু নষ্ট হয়ে গেছে, কারণ বিটাকে ওই সাইডে দিতে হতো। তাহলে চলো আমরা বিটাকে ওই সাইডে দিই, ঠিক আছে? বিটাকে আমরা ওই সাইডে দিই। সিস্টেমটাকে বুঝতে পারতেছো যে কি করতে হবে? আমরা পয়েন্ট একটা এক্সট্রা ধরছিলাম, দেখে একটু ঝামেলা আছে, সমস্যা নেই। দেখো এ আর বি এর মাঝে আছে আর ওয়ান, দিয়ে দিলাম এ আর বি এর মাঝে আর ওয়ান। আর টু আছে এ আর সি এর মাঝে, এখানে ধরো পয়েন্ট সি, এ আর সি এর মাঝে। এবার দেখো আর থ্রি আছে বি আর সি এর মাঝে, আর থ্রি, আর টু। আর ফোর আছে সেম ভাবে সি আর বি এর মাঝে, আর ফোর। এখন এদিকে একটু বাড়িয়ে দিব, এদিকে বাড়িয়ে দিব, কারণ আমরা তুলরোধ বের করবো এ আর বি এর মধ্যে। সুন্দরভাবে বোঝা যাচ্ছে এটা আসলে প্যারালাল, তারপর শ্রেণী, তারপর আবার প্যারালাল, ঠিক আছে? তো এই হচ্ছে সহজ হিসাব, বুঝছো? আর থ্রি আর ফোর প্যারালাল, তারপর ওইটার সাথে হচ্ছে আর টু শ্রেণী, তারপর পুরোটার সাথে আবার ওইটা প্যারালাল। হ্যাঁ ঠিক আছে, আমাদের হিসাব ঠিক আছে। তাহলে পয়েন্ট অ্যানালাইসিসটা আমরা বুঝতে পারছি যে পয়েন্ট হিসেবে যেতে থাকবো, তারপর আমরা হচ্ছে জিনিসগুলো কি পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন এই জিনিসটাকে আরো একটা করবো নাকি? আরেকটা করে আমরা তাহলে এই জিনিসটা থেকে একটু বিদায় নিতে পারবো, বুঝছো? তাহলে দেখো এই এই হচ্ছে আমাদের বর্তনী। কিন্তু এইভাবে বর্তনী দিলে তুমি কখনোই তুলরোধ বের করতে পারবে না, মানে পয়েন্ট অ্যানালাইসিস করেও পারবে না, কারণ তোমাকে কোন দুইটা পয়েন্টের মধ্যে তুলরোধ বের করতে বলছে এটা বলে নাই। তাহলে আমাদের তুলরোধ বের করতে গেলে অবশ্যই দুইটা পয়েন্ট লাগবে, দুইটা পয়েন্টের মধ্যে আমরা তুলরোধটা বের করতে পারি, ঠিক আছে? তো দুইটা পয়েন্ট কি কি সেটা ধরো এখানে বলে দিবে, যে মানে দুইটা পয়েন্ট তোমাকে বলে দিতে হবে, যে ধরো এইখান থেকে এইখানে, হ্যাঁ এরকম আর কি, অথবা ধরো এখান থেকে এইখানে, এই পয়েন্টটা আর এই পয়েন্টের মধ্যে তোমাকে তুলরোধ বের করতে হবে। এটা আমি মিশাই দিই, তাহলে যেই দুইটা পয়েন্টের মধ্যে তুলরোধ বের করবো সেই দুটো পয়েন্টকে আমরা একটু বাড়াই দিয়ে যাতে কল্পনা করতে সুবিধা হয়, ঠিক আছে? এখন আমরা পয়েন্ট অ্যানালাইসিস করে রিড্র করবো, ঠিক আছে? তাহলে রিড্র করি, ঠিক আছে? রিড্র করি, তার আগে আমরা পয়েন্ট অ্যানালাইসিসটা করে ফেলি। এ দেখো এখান থেকে পুরোটা শুরু হচ্ছে এ পয়েন্ট, এখান থেকে এই যে এইটা একটু জাম্প করে গেছে, মানে ওই দুইটার মানে ওভারল্যাপিং নেই, ঠিক আছে? একটার উপর দুপুরে চলে গেছে, মানে দুটার সংস্পর্শ নাই। ধরে নিলাম এটা বি পয়েন্ট। এখন এইখানে এখানে এটা সি পয়েন্ট, এন্ড যেহেতু এখানে একটা রোধ আছে আবার এখানে রোধ আছে, সো এই যে এইটা হচ্ছে আমার ডি পয়েন্ট। তাহলে সুন্দর করে আমরা এখন জিনিসটা আঁকাই, এ আর বি এর মাঝে যেহেতু, এখানে একটা এ থাকবে, এখানে একটা বি থাকবে, এ আর বি এর মাঝে যেহেতু, তাই আমি দুই সাইডে দুইটা লিখলাম। এখন দেখো আর ওয়ানটা কার মাঝে আছে? এ আর সি এর মাঝখানে, তাহলে মাঝখানে একটা সি দিলাম, আর এখানে আমি দিয়ে দিব আর ওয়ান। তোমরা খাতাতে এইভাবে লিখবা, ঠিক আছে? এখন ধরো আর ওয়ান গেল, আর টু কার মাঝে আছে? এ আর ডি এর মাঝখানে, এ আর ডি এর মাঝখানে, তাহলে আমি ধরো এখানে যদি ডি বিন্দু দিই, তাহলে এ আর ডি এর মাঝখানে আছে আর টু, ঠিক আছে? আর থ্রি কার মাঝখানে আছে? এই যে বি আর সি এর মাঝখানে, বি আর সি এর মাঝখানে, বি আর সি এর মাঝখানে, এটা হচ্ছে আর থ্রি। আর ফোর আছে বি আর ডি এর মাঝখানে, বি আর ডি এর মাঝখানে। তাহলে এর চেয়ে সহজ কোনো মানে বর্তনী আছে? আর টু আর আর ফোর শ্রেণীতে, আর ওয়ান আর আর থ্রি শ্রেণীতে, তাহলে
তারপর দুটো প্যারালাল, তারপর দুটো প্যারালাল। তাহলে এই হচ্ছে অবস্থা যে আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু R2 আর R4 শ্রেণীতে আছে, তাই না? R2 প্লাস R4 শ্রেণীতে নিলাম, ইনভার্স করে দেবো কারণ যেহেতু প্যারালাল আছে। R1 প্লাস R3 শ্রেণীতে আছে, তারপর ইনভার্স করে দেবো কারণ ওগুলো আছে প্যারালাল, তারপর ইনভার্স। হিসাব কি বোঝা গেছে? তাহলে আমাদের এই টপিকটা শেষ। আমাদের তুল্যরোধ বের করার জন্য যে পয়েন্ট অ্যানালাইসিস জিনিসটা, সেটা আমাদের শেষ। এখন আমরা কিরশফের লতে যাইতে পারি, কারশফ যাকে বলে, সেটা তো আমরা যাইতে পারি, বাট তার আগে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে। আচ্ছা, বিদ্যুৎ কোষের সমবায়, তাহলে এই সমবায়টা আমরা সেরে আসি। বিদ্যুৎ কোষের সমবায়টা আমরা সেরে আসি, বুঝছো? তার আগে তো অবশ্যই আমাদেরকে তড়িৎচালক শক্তি জানতে হবে। তাহলে তড়িৎচালক শক্তি জানি। তড়িৎচালক শক্তি আর বিভব এই দুটো আসলে একটু ডিফারেন্ট। E ইকুয়ালস টু IR না, I ইন্টু R প্লাস R। এই R হচ্ছে ব্যাটারির যে অভ্যন্তরীণ রোধ, সেটা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। এইটা হচ্ছে আমাদের তড়িৎচালক শক্তি, ব্যাটারির তড়িৎচালক শক্তি ইকুয়ালস টু IR প্লাস IR ইকুয়ালস টু V প্লাস IR। I বড় আর তো V মানে প্রান্তীয় বিভব, তাই না? তো এইটা হচ্ছে আমাদের হারানো ভোল্টেজ, হারানো ভোল্টেজ মানে এই ভোল্টটা আমাদের নষ্ট হয় বা নষ্ট ভোল্টেজ, মানে এই ভোল্টটা আমাদের কোনো কাজে লাগে না, আমাদের কাজে লাগে এইটুকু। এই জন্য আমরা ওই যে ওহমের সূত্রে ওইটুকু নিয়ে কাজ করছিলাম। বাট একটা ব্যাটারিতে তো আসলে অভ্যন্তরীণ রোধও থাকে, সেও তো একটু বাধা দেয়, সেই কারণে কিছুটা ভোল্ট আমাদের নষ্ট হয়। ঠিক আছে, তো এখান থেকে আমরা আসলে এটা জানতে পারি যে I ইকুয়ালস টু V বাই R অথবা E ডিভাইডেড বাই R প্লাস R। ওকে, তড়িৎচালক শক্তি বলে আমাদের ওই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা তড়িৎচালক শক্তিটা জানতে পারছি। এখন আমরা কোষের সমবায় আসতে পারি। কোষের সমবায়, তাহলে সেটা শ্রেণী হতে পারে, সমান্তরাল হতে পারে, রাইট? শ্রেণীতে যখন হবে তখন ই, এখানে আমি আর এগুলো ব্যাখ্যা দেবো না, ঠিক আছে? ই ইকিউ ইকুয়ালস টু E1 প্লাস E2, E1 প্লাস E2 মানে এরকম এরকম যতগুলো থাকবে, ঠিক আছে শ্রেণীতে। কারণ দেখো একটা শ্রেণীতে যখন এখানে আছে, যদি একই দিকে থাকে, এটা যদি 5 ভোল্ট হয়, এটা যদি 2 ভোল্ট হয়, তাহলে এই দুইটা মিলে কি 7 ভোল্ট হবে না? ব্যাপারটা তো এরকম, এই আর কি। তো আর হচ্ছে আর ইকিউ R1 প্লাস R2, ছোট আর মানে হচ্ছে এটা তার অভ্যন্তরীণ রোধ, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। শ্রেণীতে যেহেতু আছে তাহলে রোধগুলো কি সিম্পল যোগ হয়ে যাবে, আর আমাদের তড়িৎচালক শক্তিটাও যোগ হয়ে যাবে। ঠিক আছে, তড়িৎচালক শক্তিটাও যোগ হয়ে যাবে, তড়িৎচালক শক্তিটাও যোগ হয়ে যাবে। এখন সমান্তরালে, সমান্তরালে ই ইকিউ এর সূত্রটা একটু বড়, ই ইকিউ সূত্রটা একটু বড়। এটা হচ্ছে E1 ভাগ R1 প্লাস E2 ভাগ R2 ডিভাইডেড বাই 1 বাই R1 প্লাস 1 বাই R2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সূত্র। আর আর ইকিউ এটা তো সমান্তরালে যেটা, সেটাই R1 ইনভার্স প্লাস, আচ্ছা 1 বাই R2, এটা তাহলে ওভাবে লিখি, একই রকম লাগবে তাহলে 1 বাই R1 হোল ইনভার্স। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বিষয়। আর এই ক্ষেত্রে তুল্যরোধ কেমন, মানে তুল্য যে সমবায় সেটা, আর সমান্তরালের ক্ষেত্রে তুল্য সমবায় সেটা। ঠিক আছে, এখন আমাদেরকে আরেকটা জিনিস জানতে হয়, সেটা হচ্ছে যদি একই কোষ হয়, একই কোষের সমবায় মানে একই রকম কোষের বিভিন্ন সমবায়, একই রকম কোষের বিভিন্ন সমবায়। ঠিক আছে, এই টপিকটা আমাদের জানতে হবে, কারণ এখান থেকে সিকিউ আসে, এখান থেকে আমাদের সিকিউ আসে। ওকে, তাহলে এই টপিকটা আমরা এখন শিখবো।
আচ্ছা, তো একই রকমের কোষ হইলে আমাদের হচ্ছে শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায়টা কেমন হবে ওই জিনিসের হচ্ছে আমাদের সূত্র লাগে, কারণ এখান থেকে সিকিউ আসে। ঠিক আছে, তো দেখো যখন শ্রেণী সমবায়, ওয়েট কি হলো, যখন শ্রেণী সমবায়, এটা আমি হচ্ছে একটু আলাদা হেডলাইনে দিই। হ্যাঁ, শ্রেণী সমবায় অর্থাৎ জিনিসটা কেমন, জিনিসটা এমন। এখন এরকম ধরো, মানে প্রত্যেকটার সাথে তো একটা করে আরও আছে আবার, তাই না? প্রত্যেকটার সাথে একটা করে আর আছে। আমি ধরো ওই আরটা সহ লিখি। হ্যাঁ, জিনিসটা হচ্ছে এরকম এরকম। তো এরকম ধরো এন সংখ্যক, ঠিক আছে, এন এটার সাথে একটা আমার বড় আর, মানে প্রান্তীয় যেই রোধটা সেটা দেওয়া। অনেকগুলা কোষের সমবায় করা হয়েছে, অনেকগুলা কোষের সমবায় করা হয়েছে। এখন সমবায়টা কেমন হবে দেখো তো। এই ক্ষেত্রে ই হবে, আমরা এর আগে দেখছি যে শ্রেণীতে ই গুলো যোগ হয়ে যায় সিম্পলি। তাহলে এখানে এন সংখ্যক ই আছে, এন সংখ্যক ই থাকা মানে হচ্ছে এন ই হওয়া, কারো কোনো সমস্যা নাই। আর ই কিউ হবে, এন সংখ্যক আর আছে, এই যে এটা ই, যেটা ই, এগুলো আর, তাই না? আর ই কিউ হবে এন আর। তাহলে এখানে আমার তড়িৎ প্রবাহ কি হবে, ই ডিভাইডেড বাই আর প্লাস আর, না? এটা তো আমার তড়িৎ প্রবাহের সূত্র। তাহলে এখানে আমরা ই কে রিপ্লেস করবো কি দিয়ে, আর আর কে রিপ্লেস করবো কি দিয়ে? সিম্পল হিসাব, আরে সিলেক্ট হয় না কেন, এন ই আর নিচে এন আর। ঠিক আছে, দেখো যখন শ্রেণীতে আসে তখন এন গুণ হয় আমার হচ্ছে ওই ছোট আর এর সাথে। ঠিক আছে, তো এইগুলো আমাদের মুখস্থ করতে হবে। বক্স করে দিই একটা নাকি? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের শ্রেণী গেল। এখন আমাদের সমান্তরাল। সমান্তরালটা তাহলে আকারে কেমন হবে, এরকম। এম সংখ্যক আছে, ঠিক আছে, এম সংখ্যক, এম সংখ্যক আছে। হ্যাঁ, ডট 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 করে দিলাম, হ্যাঁ ডট ডট করে দিলাম, এরকম করে এখানে আরো একটা ধরো দিলাম, এখানে হচ্ছে আমার একটা বড় রোধ দিলাম আলটিমেটলি। তো এটা ধরো আমার ই, প্রত্যেকটা ব্যাটারি আমার এখন কি সমান্তরালে আছে, আর ব্যাটারির সাথে সাথে আছে তাদের অভ্যন্তরীণ রোধ, একটা আমাদের প্রান্তীয় রোধ। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখো, ই, ব্যাপারটা কি, এই ক্ষেত্রে ই হবে, ই কিউ হবে, দেখো আমরা যে সূত্রটা শিখে আসছি, একটু বড় সড়ো সূত্রটা ছিল না, তাহলে যে ই, এই ক্ষেত্রে ই হবে দেখো যে ই বাই আর, ওই যে ই ওয়ান ভাগ আর ওয়ান প্লাস ই টু ভাগ আর টু, তাহলে ই ভাগ আর, এটা মোটামুটি এম বার আছে, এখানে এম বার আছে, তাই না? প্রত্যেকবার ছিল ই ওয়ান ভাগ আর ওয়ান। দেখুন আমরা সূত্রটা একটু নিয়ে আসি, দেখো আমি সূত্রটা একটু দেখি। এই যে ই ওয়ান ভাগ আর ওয়ান, ই টু ভাগ আর টু, এরকম যতগুলো থাকবে ততগুলো, রাইট, যতগুলো থাকবে ততগুলো। তো মানে এটা তো অবশ্যই এখানে এরকম ডট 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 থাকবে, রাইট, ডট 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 থাকবে, এখানেও তো তাই, ডট 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 থাকবে। তো এখানে কি হবে তাহলে, ই বাই আর ডট 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 যতগুলো আছে, কতগুলো আছে, এমটা আছে, গুণ এম ডিভাইডেড বাই ওয়ান বাই আর, কতগুলো আছে, এমটা আছে। দেখো এম বাই আর, এম বাই আর কাটা, এম বাই আর, এম বাই আর কাটা, ইকুয়ালস টু ই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে একই ধরনের কোষ সমান্তরালে আমি যদি অসীম সংখ্যক রেখে দিই, তাহলে আমি আলটিমেটলি একটা কোষ যতটুকু প্রোভাইড করছিল তড়িৎচালক শক্তি, সবগুলা মিলিতভাবে ওই একটা কোষের সমানই তড়িৎচালক শক্তি দিবে। ঠিক আছে, অতএব সমান্তরালে হাজারটা একই ব্যাটারি সমান্তরালে রাখলে, সমান্তরালে
সমান্তরালে 1000টা রাখলেও তুল্য তুল্য হবে একটারই সমান। ঠিক আছে, অতএব ই ই কিউ ইকুয়ালস টু ই। এখন দেখো তো আর ই কিউ কি হবে? আর ই কিউ হবে সিম্পলি আর বাই এম। হোয়াট ইজ দিস ভাই? যাই হোক, আর কি হবে আর বাই এম, কারণ কি এতগুলো আর কে সমান্তরালে রাখা হয়েছে। সমান্তরালে কতগুলো আর? এম। 2টা আর থাকলে আর বাই 2 হয়, 3টা আর থাকলে আর বাই 3 হয়, তাই না? এটা তো আমরা জানি, এটা তো আমরা জানি। এটা আসলে মানে কিভাবে আমরা জানি সেটাও যদি একটু দেখাই দিই, যে আর পি ইকুয়ালস, দেখো তো অনেকগুলো যদি আর হয়, যেমন আর ইনভার্স এরকম এরকম যদি যেতে থাকে, তাহলে যদি মানে যদি এম সংখ্যক হয় সেটা, তাহলে জিনিসটা আর বাই এম হয়। কারণ কি এম সংখ্যক মানে হচ্ছে আর ইনভার্স আছে এম সংখ্যকটা। এখন এটাকে পুরোপুরি ইনভার্স করে দিলে, এখন এটাকে আবার ইনভার্স করে দিতে হবে, তাহলে আর ভাগ এম হবে। বুঝতে পারছি তো? আলটিমেটলি তো আমরা সবাই জানি যে এম সংখ্যক মানে রোধকে সমান্তরাল রাখলে আর বাই এম হয়, তাই না? তো এটাই হচ্ছে, সরি জিনিসটা আমি এখানে রাখবো না, এটা তোমরা সবাই জানো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা এখানে পাইলাম। তাহলে এক্ষেত্রে আমার আই এর সূত্রটা কি হবে দেখো তো? আই হচ্ছে ই ডিভাইডেড বাই আর প্লাস আর। ই এর ভ্যালু আনচেঞ্জড, আচ্ছা এইখানে, আচ্ছা ঠিক আছে, কারণ এখানে আমরা একটু লিখে দিই যে আই ইকুয়ালস টু, আমরা হচ্ছে জানি যে ই ইকিউ ডিভাইডেড বাই আর প্লাস আর ইকিউ। ঠিক আছে, ওখান থেকে আমরা নিয়ে আসছি। তাহলে দেখো ই ইকিউ ওটাকে রিপ্লেস করে আমরা ই লিখতে পারলাম। এবার আর ইকিউকে রিপ্লেস করব, তাহলে কি হবে? আর বাই এম হয়ে যাবে, রাইট? আর বাই এম হয়ে যাবে। এবার এম দিয়ে সবাইকে গুণ দিয়ে দিব। এম দিয়ে সবাইকে যদি গুণ দেই, তাহলে আমরা যে সূত্রটা পাবো সেটা হচ্ছে এম ই ডিভাইডেড বাই এম আর প্লাস আর। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, এই তিনটা হচ্ছে আমাদের সূত্র। ডান? তাহলে সমান্তরালে যদি একই রকম কোষ অনেকগুলো থাকে, মানে এম সংখ্যক থাকে, তাহলে এটা, আর শ্রেণীতে যদি অনেকগুলো কোষ এন সংখ্যক থাকে, তাহলে আমাদের ব্যাপারটা এরকম। ঠিক আছে, দেখো একই রকম, কিন্তু জাস্ট শ্রেণী হলে ছোট আর এর সাথে গুণ হয়, আর সমান্তরাল হলে বড় আর এর সাথে গুণ হয়। ঠিক আছে, এখন যদি মিক্সড হয়, এখন যদি জিনিসটা মিক্সড হয়, তাহলে কি হবে? মানে ধরো জিনিসটা এরকম, যে জিনিসটা এখন এইরকম, এটা থাকবে এন সংখ্যক, তাই না? এরকম এন সংখ্যক থাকলো এটা, এন্ড এই জিনিসটা এরকম ভাবে চলতেছে। এরকম প্যারালালে আছে আবার এম সংখ্যক। মাথার উপর দিয়ে কি যাচ্ছে নাকি আবার? এটা হচ্ছে আমাদের প্রান্তীয় আর। একটু দেখো তো ভালো করে, বুঝতে পারবে না? আমাদের শ্রেণীতে আছে এন সংখ্যক করে, এখন ওই শ্রেণীটা আছে আবার এম সংখ্যক। হ্যাঁ, অতএব এন হচ্ছে আমাদের শ্রেণীর সংখ্যা, মানে শ্রেণীতে রোধ সংখ্যা, শ্রেণীতে এন। আর এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কলাম সংখ্যাও বটে। ঠিক আছে, আর সমান্তরালে
আছে m, এটা হচ্ছে আমাদের সারি সংখ্যা, এই যে সারি সংখ্যা আর এই যে কলাম সংখ্যা, ঠিক আছে? বুঝছো ব্যাপারটা? এটা n সংখ্যার কাছে, ধরো এখানে 5টা আছে, তাহলে 5টা কলাম হচ্ছে না, 1 2 3 4 5, আলটিমেটলি ওখানে 5টা হচ্ছে। ম্যাট্রিক্স পড়ে আসলে জিনিসগুলো আর একটু ভালো লাগবে, তাই না? সমান্তরাল আছে m সংখ্যকটা, এই যে মানে কতগুলা সারি, রাইট? সারি সংখ্যা। তাহলে এখানে একটু এভাবে তোমরা মনে রাখতে পারো যে আসলে সারিতে এই যে এ সমান্তরালে তাই না? তাহলে আমরা জিনিসটা গুলাবে না। তাহলে কোনটা n আর কোনটা m এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, রাইট? এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা i এর যে সূত্রটা পাবো সেটা হচ্ছে, আমি ডিরেক্ট এখানে লিখে দিই, হ্যাঁ ডিরেক্ট লিখে দিই, m n e ডিভাইডেড বাই m এর সাথে ছিল বড় r, n এর সাথে ছিল ছোট r। তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল সূত্র, এই হচ্ছে আমাদের ফাইনাল সূত্র, ঠিক আছে? এখন এখানে আমাদের একটা জিনিস জানতে হবে যে সর্বোচ্চ i পাওয়ার শর্তটা কি? সর্বোচ্চ i পাওয়ার শর্তটা কি? হ্যাঁ, সেটা হচ্ছে m r কে n r এর সমান হতে হবে। ঠিক আছে, হতে হবে। আশা করি বোঝা গেছে জিনিসগুলো। হ্যাঁ, তাহলে মিশ্র সমবায় কি এই জিনিসগুলো আমরা পাই গেছি। ঠিক আছে, এবার হচ্ছে আমরা সুন্দর মতো কিরশফের সূত্রে আসতে পারবো। কিরশফের সূত্রে আমরা কি চলে আসতে পারবো। কিরশফের সূত্রে আসার আগ দিয়ে আমাদেরকে ব্রাঞ্চ নোড লুপ এগুলো বুঝতে হবে, এগুলো বুঝতে হবে। দেখো আমি একটা জিনিস, একটা বর্তনী আঁকাই, যে ধরো এখন ব্রাঞ্চ কি, নোড কি, আর লুপ কি? নোড হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্ট, নোড হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্ট, নোড হচ্ছে একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট। আমরা পয়েন্ট অ্যানালাইসিস করার সময় ইলেকট্রিক্যাল পয়েন্ট কি খুব ভালো করে বুঝছি, এন্ড আমরা সেটা দিয়ে তুল্য রোধে বের করছি। ব্রাঞ্চ কি? ব্রাঞ্চ হচ্ছে একটা এলিমেন্ট, ব্রাঞ্চ হচ্ছে একটা ইলেকট্রিক্যাল এলিমেন্ট, ইলেকট্রিক্যাল এলিমেন্ট মানে সেটা রোধ হতে পারে, হ্যাঁ সেটা ব্যাটারি হতে পারে, সেটা ধারক হতে পারে, এনিথিং। ওকে, ঠিক আছে। আর লুপ কি? লুপ তো লুপ, লুপ হচ্ছে একটা এরকম, তাই না, বদ্ধ বর্তনী। সুন্দর ভাষায় যদি লিখতে চাই তাহলে বদ্ধ বর্তনী, যেটা কিনা এইভাবে ঘুরতে পারবে। তাহলে এখানে আমরা খালি চোখে সুন্দর মতো বুঝতে পারতেছি যে এখানে আসলে দুইটা লুপ আছে। ধরে নিলাম এটা হচ্ছে লুপ 1, এটা হচ্ছে লুপ 2। ব্রাঞ্চ কয়টা? 1 2 3 4 5 6। তাহলে এখানে আমরা ব্রাঞ্চ পাচ্ছি 6টা, ব্রাঞ্চ পাচ্ছি আমরা এখানে 6টা, লুপ পাচ্ছি 2টা। তাহলে নোড কয়টা? নোড হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্ট, আমরা এভাবে গুণে গুণে হিসাব করতে পারি। বাট এখানে একটা সূত্র আছে, নোড বের করার সূত্র আছে, সেটা হচ্ছে নোড ইকুয়ালস টু, হ্যাঁ নোড ইকুয়ালস টু ব্রাঞ্চ মাইনাস লুপ, ব্রাঞ্চ মাইনাস লুপ প্লাস 1। এটা হচ্ছে আমাদের একটা সূত্র। এটা এখন তোমাদের সবসময় লাগবে না, বাট জেনে রাখা ভালো, জেনে রাখা ভালো, ঠিক আছে? তো দেখো এখানে নোড কত হবে, ব্রাঞ্চ হচ্ছে আমার 6 মাইনাস 2 প্লাস 1, মানে হচ্ছে আমার কত, 5টা আছে। এখানে নোড সংখ্যা দেখো তো গুণি, যে 5টা নোড আছে কিনা, এটা গুণি 5টা নোড আছে কিনা। 1 1 2, হ্যাঁ এই পুরাটা তো 2 3, এই যে 4, এই যে 5, ঠিক আছে, 5টা নোড মিলে গেছে। তাহলে এটা হচ্ছে আমরা সূত্রটা দিয়েও করতে পারি যে নোড ইকুয়ালস টু ব্রাঞ্চ মাইনাস লুপ প্লাস 1। ওকে, মানে এই জিনিসটাকে হচ্ছে এইভাবে জিনিসটা লেখা যায় যে n ইকুয়ালস টু b মাইনাস l প্লাস 1, ঠিক আছে?
ওকে, এটা আমরা জেনে গেছি। এখন আমরা কিরশফের সূত্র জানার জন্য প্রস্তুত। ওকে, এখন আমরা কিরশফের সূত্রে আসবো। কারশফের সূত্র, প্রথম সূত্র। তো কারশফ দুইটা সূত্র দিচ্ছে, খুবই সহজ, খুবই মজার, এন্ড সিকিউতে অহরহ আসে, মানে এটাই হচ্ছে সিকিউর টপিক মেনলি। তাহলে প্রথম সূত্রে চলে আসো। প্রথম সূত্র, ঠিক আছে। প্রথম সূত্র হচ্ছে আমার KCL, মানে কিরশফস কারেন্ট ল। কিরশফস কারেন্ট ল, ঠিক আছে, কারেন্ট কারেন্ট ল। আচ্ছা, লটাও লিখি। আবার কে তে কি এটা আবার জিজ্ঞেস করো না, কারশফের নাম কে দিয়ে, ঠিক আছে, কারশফস কারেন্ট ল। তো সেটা কেমন? সেটা হচ্ছে, ধরো এইখান দিয়ে আসা কারেন্ট I1, এখানে আসা কারেন্ট I2, এখান দিয়ে যাওয়া কারেন্ট I3। এটা একটা নোড, এটা আমাদের একটা নোড না, ইলেকট্রিক্যাল পয়েন্ট। ধরে নিলাম এ নোড। তাহলে এ নোডে আসা কারেন্ট ইকুয়ালস টু যাওয়া কারেন্ট। এটা আবার পরীক্ষার খাতায় লিখো না, এটা আমি জাস্ট বোঝার জন্য লিখতেছি আর কি, ঠিক আছে। আসা কারেন্ট ইকুয়ালস টু যাওয়া কারেন্ট। অতএব আসলো কত? I1 প্লাস I2, তাই না? প্লাস I2 যাচ্ছে কত? I3। তাহলে এইটা হচ্ছে আমাদের KCL, এইটাই হচ্ছে আমাদের KCL। বুঝতে পারতেছো KCLটা কোথায় খাটে? একটা নোডে খাটে, একটা নোডে খাটে, নোডে খাটে। অতএব KCL খাটে নোডে, ঠিক আছে। ওই I3 কে ধরো এই সাইডে নিয়ে আসলে I1 প্লাস I2 মাইনাস I3 ইকুয়ালস টু 0 হতো। এবার দ্বিতীয় সূত্র, কারশফস দ্বিতীয় সূত্র। এটা হচ্ছে KVL, মানে হচ্ছে কারশফস। যাই হোক, নামের বানান ভুল হইতে পারে, সমস্যা নেই। কারশফস ভোল্টেজ ল, ঠিক আছে। আসলে এফ, বুঝছো, এটা এফ। CHO। আচ্ছা, যাই হোক, নামের বানানের কোনো সমস্যা নেই। তো কারশফস ভোল্টেজ ল এটা কি? মানে এটাকে যদি একটু ভালোভাবে লিখতে চাই, তাহলে ভালোভাবে এটাকে লেখা যাবে যে কোনো নোডে সামেশন অফ I হবে 0, ঠিক আছে। মানে I1 প্লাস I2 ইকুয়ালস টু I3, তাই না? মানে মাইনাস I3, এটাকে যদি আমি এইদিকে ধরি, তাহলে এটার এই পয়েন্টটা সামেশনটা হচ্ছে আমার 0। সামেশনটা বুঝতে পারছো? সামেশনটা কিভাবে, মানে সামেশনটা কিভাবে বের হলো, এটাকে বুঝতে পারছো? দেখো, এখান থেকে I1 আসতেছে পজিটিভ, এখান থেকে I2 আসতেছে, এটাও কিনা পজিটিভ, অ্যান্ড I3টা উল্টা দিকে ধরতে হবে, কারণ এই পয়েন্টে মানে যাওয়া কারণে আমি ধরতেছি, যেহেতু মানে এই পয়েন্টের সামেশন, তাহলে এই I3টা হবে আমার নেগেটিভ। তাহলে যেহেতু সামেশনটা 0 হতে হবে, তাহলে I1 প্লাস I2 মাইনাস I3 ইকুয়ালস টু হবে 0, ঠিক আছে। যে কোনো নোডে সামেশন অফ I হবে 0, এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। কেভিএলটা কি? কেভিএলটা কি? সেটা হচ্ছে লুপের মধ্যে, এটা লুপে খাটে, লুপে সামেশন অফ ভোল্টেজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। এটা হচ্ছে আমার কেভিএল। তা অতএব 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 কেভিএল খাটে কোথায়? কেভিএল খাটে লুপে। কেভিএল খাটে কোথায়? লুপে, ঠিক আছে। আচ্ছা, এটার আমি একটা সুন্দর একটা উদাহরণ দিই। ধরো এরকম একটা আছে, একটা, দুইটা, তাহলে এটা অবশ্যই একটা লুপ, এটা অবশ্যই একটা লুপ, বদ্ধ বর্তনী, তাই না? তো এটা ধরো R1, R2, আর এখানে ধরো কত ভি ভি ভোল্ট ওখানে সে সাপ্লাই দিচ্ছে। ওকে, তাহলে আমি এখানে যদি কেভিএল খাটাই, তাহলে কেমন হবে? যে কোনো একভাবে ঘুরবো আমি, কারেন্টটাকে ধরে নিলাম, কারেন্ট যাচ্ছে এইভাবে, এই বরাবর কারেন্টটা যাচ্ছে, হ্যাঁ, যেভাবে কারেন্ট দেওয়া থাকবে সেভাবেই ধরবা। অ্যান্ড কারেন্টের দিকে যদি তুমি ধরো তাহলে প্লাস, কারেন্টের বিপরীতে ধরলে
মাইনাস। কারেন্টের দিকে যদি ধরো কারেন্টের দিকে গেলে প্লাস, বিপরীতে মাইনাস, বিপরীতে মাইনাস। এটা আমরা সিকিউ সলভের সময় যে বুঝে যাবো, ঠিক আছে? তাহলে দেখো কারেন্টের দিকে যাচ্ছে, ধরে নিলাম কারেন্টের দিকে যাচ্ছে, হ্যাঁ, তাহলে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তাহলে আমি IR1 পেলাম। ওকে, যেহেতু ভোল্টেজ ভোল্টেজ নিতে হবে না, IR, তারপর কারেন্ট ওখানে যাবে, IR2 পাবো, IR2 পাবো। এবার দেখো যাচ্ছে 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 যাচ্ছে, আমি কোন সাইনটা পেলাম? নেগেটিভ সাইনটা পেলাম। তাহলে নেগেটিভ V ইকুয়ালস টু 0। বোঝা গেছে? বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এই হচ্ছে আমাদের KVL, ঠিক আছে? মানে ঢুকতে যেই চিহ্নটা, অথবা ঢুকতে যে চিহ্ন, ব্যাটারিতে ঢুকতে যেই চিহ্ন, সেটা ব্যাটারিতে ঢোকার মুখের চিহ্নটা নিতে হবে। ঢোকার মুখের চিহ্ন নিব। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের KVL গেল। তাহলে আমাদের KCL KVL দুটাই শেষ। এটার যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা করে ফেলবো, বুঝছো? মানে ম্যাথ করার সময় ওগুলো করে ফেলবো। তারপর আমাদের এখন চলে আসবে, এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ নীতি। তাহলে এইখানে আমরা একটা সুন্দর চিত্র আঁকাবো, সেটা হচ্ছে অনেকটা এরকম। ওকে, যাই হোক, কিছু একটা হয়েছে। এটা হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজের একটা সুন্দর, মানে বোঝানোর জন্য একটা বর্তনী। তো এইটা ধরে নিলাম এটা পি রোধ, হ্যাঁ, এটা কিউ, এটা আর, এটা এস, এটা একটা গ্যালভানোমিটার, যার মধ্যে দিয়ে ধরো কারেন্ট যাবে কি যাবে না এটা আমরা চেক করব। হ্যাঁ, তো এটা ধরো একটা ব্যাটারি। ওকে, এটা একটা ব্যাটারি, অ্যান্ড এই বরাবর কারেন্টটা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কারেন্ট প্রবাহের যে ফ্লোটা, সেটা। কেন এটা ব্রিজ? কারণ এই যে এটা একটা ব্রিজ, এই যে এটা একটা ব্রিজ, তাই না? এই যে এটা একটা ব্রিজ, এই জন্যই হচ্ছে এই নামে একটা ব্রিজ আছে, হুইটস্টোন ব্রিজ নীতি। আর হুইটস্টোন হচ্ছে যেটা আবিষ্কার করছে তার নাম আর কি। তো এই ক্ষেত্রে যেটা আমরা পাই সেটা হচ্ছে এরকম, যে জি দিয়ে কোনো কারেন্ট যাবে না, জি দিয়ে কারেন্ট যাবে না, যাবে না, অর্থাৎ আইজি ইকুয়ালস টু 0 হবে, বুঝছো? কখন? যখন পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস হয়। এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ নীতি। এর চেয়ে সহজ জিনিস আসলে আর কোথাও নাই। এখান থেকে সিকিউ আসলে মানে মোটামুটি 10 মিনিট একটু খুশি হয়ে থাকা যায় যে আসলে কত সহজ একটা জিনিস দিচ্ছে, তাই না? তো এই হচ্ছে আমাদের অবস্থা, এটা হচ্ছে আমাদের সাম্য অবস্থায় থাকার শর্ত। সাম্য অবস্থায় থাকার কি এটা শর্ত। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন পরেরটাতে চলে যেতে পারি। পরেরটাতে চলে যেতে পারি, ঠিক আছে। মিটার ব্রিজ। মিটার ব্রিজ জিনিসটা হুইটস্টোন ব্রিজ নীতিকে ফলো করে তৈরি করা হয়েছে। মিটার ব্রিজ জিনিসটা এটা তৈরি করা হয়েছে কোন নীতিকে ফলো করে? তৈরি হয়েছে হয়েছে আচ্ছা, তৈরি হয়েছে লিখি, যাই হোক, হুইটস্টোন ব্রিজ নীতিকে ফলো করে। হুইটস্টোন ব্রিজ নীতি দিয়ে। ওকে, এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা কিছুই না। এখানে একটা ব্যাটারি থাকবে। এখন মানে এই জায়গাতে তোমার হচ্ছে
একটা রোধ দিব, এই জায়গায় একটা রোধ দিব, এই মাঝখানে হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে মিটার ব্রিজ, এই জিনিসটা এটা হচ্ছে একটা মিটার ব্রিজ। হ্যাঁ, এইখানে ধরলাম পি, এটা হচ্ছে কিউ, আর মাঝে হচ্ছে আমার একটা পরিবর্তনশীল যেই মিটারটা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের 1 মিটার, এটা হচ্ছে 1 মিটার, মানে এটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এখন আমি দেখব যে কোথায় আসলে নিয়ে গেলে আমার বিক্ষেপটা শূন্য হয়ে যাচ্ছে, সেই জায়গায় আমি ধরে নেব সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, বিক্ষেপ শূন্য মানে হুইটস্টোন ব্রিজ নীতি যেটা দেখলাম সেটাই। ঠিক আছে, তো বিক্ষেপ শূন্য হওয়ার শর্ত, বিক্ষেপ শূন্য হওয়ার শর্ত সেটা হচ্ছে, দেখো এই যে পি, ধরো এইরকম একটা পয়েন্টে বিক্ষেপটা শূন্য হয়ে গেছে, ধরে নিলাম এরকম একটা পয়েন্টে বিক্ষেপটা শূন্য হয়েছে, তাহলে এইটা হচ্ছে আমার কি, ধরে নিলাম এই যে এল পয়েন্টে বিক্ষেপ শূন্য হয়েছে। মানে এটা হচ্ছে 1 মিটার আসলে, বুঝছো, মানে নামই তো মিটার পেজ। সো এখানে যে স্কেলটা থাকে সেটা হচ্ছে মিটার পেজ, মানে মিটার, 1 মিটার পরিমাণ। তো ধরো এল দূরত্বে, পি হতে যেটা কাছে এল দূরত্বে আমি আসলে শূন্য পাইছি, মানে বিক্ষেপ নাই আর, সাম্যাবস্থা এটা। তাহলে এটা ধরে নেব 100 মাইনাস এল, যখন এলটা আমার সেন্টিমিটারে, যখন এল সেন্টিমিটারে, অবশ্যই যখন এল সেন্টিমিটারে দেওয়া, তাই না, যখন এল কি সেন্টিমিটারে দেওয়া, এই জন্য তো 100, কারণ 100 সেন্টিমিটারে ইয়া না। ওকে, বিক্ষেপ শূন্য শর্তটা কি দেখো, পি ডিভাইডেড বাই, এই যেটা এলটা পি এর কাছে না, তাহলে পি ডিভাইডেড বাই এল ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই 100 মাইনাস এল। এটাই হচ্ছে আমাদের শর্ত, বুঝছো, বা পি ভাগ কিউ ইকুয়ালস টু এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল। এটা প্রমাণ কিভাবে আসলো, এটা করা যায়, বা এটা আমি আসলে করে দেবো না কারণ এটা ইউজলেস, এই জিনিসটা ইজিলি মনে রাখা যাচ্ছে, তাই না, পি ভাগ কিউ ইকুয়ালস টু পি এর কাছে যেটা এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল। ঠিক আছে, তাহলে মিটার ব্রিজের কনসেপ্ট আমাদের শেষ। এখন গ্যালভানোমিটার, অ্যামিটার ও ভোল্ট মিটার, এরপরে কি আর কিছু আছে? আচ্ছা, এখানে আমি জাস্ট এইটুকু একটু বলি যে অ্যামিটারটা কোথায় ইউজ করা হয়, সেটা হচ্ছে কারেন্ট মাপার জন্য। কারেন্ট কোথায় সেম থাকে, শ্রেণীতে, তাহলে এটা আমি শ্রেণীতে বসাবো, আর এটা বসাবো সমান্তরালে, তাই না, এটুকু ক্লিয়ার, এটুকু ক্লিয়ার। এখন আর গ্যালভানোমিটার তো বিদ্যুতের উপস্থিতি মাপে, বিদ্যুতের উপস্থিতি, বিদ্যুৎ মানে তড়িৎ, বিদ্যুতের উপস্থিতি দেখতে, ঠিক আছে, ওকে। এখন শান্ট বলে একটা জিনিস আছে, শান্ট, সেটা হচ্ছে অ্যামিটার, মানে অ্যামিটারের শান্ট। অ্যামিটারের শান্ট হচ্ছে এমন একটা জিনিস, ধরো এটা তোমার অ্যামিটার, এখন এ আসলে কারেন্ট মাপে, কারেন্ট মাপে, তো অ্যামিটারের মানে কারেন্ট মাপার যে ক্ষমতা সেটাকে বৃদ্ধি করা যায় একটা শান্ট ইউজ করার মাধ্যমে, সেটা হচ্ছে সমান্তরাল একটা ক্ষুদ্র শান্ট আমি যদি বসাই দিই, একটা রোধ, ক্ষুদ্র রোধ। হ্যাঁ, তাহলে শান্ট হচ্ছে একটা ক্ষুদ্র রোধ, ক্ষুদ্র রোধ যা অ্যামিটারের সাথে সমান্তরাল আছে। অ্যামিটার নিচে থাকে মানে শ্রেণী বর্তনীতে, তাই না, ধরো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, অ্যামিটার নিচে তো আছে শ্রেণীতে, বাট অ্যামিটারের সাথে যে জিনিসটা থাকে এই পুরোটা মিলেই হচ্ছে আমার অ্যামিটার অ্যাকচুয়ালি, ঠিক আছে, সাথে সমান্তরাল থাকে। এর কাজটা কি, ক্ষুদ্র রোধ মানে তার মধ্য দিয়ে বেশি পরিমাণ কারেন্ট চলে যাবে, বাধা তো কম, তাহলে অ্যামিটারের মধ্য দিয়ে বেশি কারেন্টটা যাবে না, মানে অ্যামিটারের সেম বিক্ষেপ দিয়ে আমি আসলে বেশি বেশি কারেন্ট মাপতে পারবো, ঠিক আছে। তাহলে অ্যামিটারের ক্ষমতা বৃদ্ধি করার একটা ওয়ে হচ্ছে এই শান্ট, বুঝছো, যে অ্যামিটারের মধ্যে দিয়ে বেশি কারেন্ট গেলে তো অ্যামিটারটা পুরো যাবে, তো আমি আসলে অ্যামিটার একটা সমান্তরাল রুট দিয়ে দিলাম যাতে বেশি পরিমাণ কারেন্ট ওইটা দিয়ে যায়, আর কম পরিমাণ কারেন্ট অ্যামিটার দিয়ে যায়, তাহলে আমি
ওই বিক্ষেপটা দিয়ে আমি আগে ধরো 5 বুঝতাম, এখন ওই বিক্ষেপটা দিয়ে আমি এখন 500 বুঝবো, মানে আমি বেশি কারেন্ট আসলে পরিমাপ করতে পারতেছি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আসলে মানে শান্টের যে সূত্র সেটা জানতে হয়, জাস্ট তাহলেই হবে। শান্টের সূত্র হচ্ছে S ইকুয়ালস টু R ডিভাইডেড বাই n-1। আর কি, আর হচ্ছে অ্যামিটারের যেই অভ্যন্তরীণ রোধ। অ্যামিটারের তো একটা রোধ আছে, এখানে আর হচ্ছে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ, আর এন হচ্ছে আমি আই যত গুণ বেশি এখন মাপতে চাচ্ছি, আই যত গুণ বেশি মাপতে চাচ্ছি। যত গুণ বেশি মাপতে চাই, ধরো আগে 5 পর্যন্ত মাপতে পারতাম, এখন 500 মাপতে চাই, অর্থাৎ এন এর ভ্যালু 100। ঠিক আছে, বোঝাতে পারছি? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের শান্টের যে সূত্র, মানে এস কত লাগাইতে হবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে শান্টের সূত্র। এখন বিষয় আছে এখানে একটা, যে ভোল্ট মিটারের ক্ষেত্রে তো এই জিনিসটা হতে পারে, তাই না? তাহলে এখন ওটাকে যদি শান্ট বলা হয় না, বাট স্টিল ধরো লিখলাম শান্ট, বাট ভোল্ট মিটারের ক্ষেত্রে, ওটার ক্ষেত্রে এত কিছু লিখবো না, ওটা তোমরা জাস্ট ঘুরে দিও। হ্যাঁ, ভোল্ট মিটার বসানোই হয় সমান্তরাল একটা বর্তনীতে, সমান্তরাল বর্তনীতে। তো ধরো এরকম একটা জায়গায় আমি বসালাম ভোল্ট মিটার, যেখানে হ্যাঁ এটা হচ্ছে আমার বর্তনী। আলটিমেটলি এখানেও যে ভোল্ট যায়, এখানেও সেম ভোল্ট যায়, ওখানেও সেম ভোল্ট যায়, কারণ সমান্তরালে বিভব পার্থক্য সেম থাকে। কারণ এই যে দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য সেম, তাই না? তো দুইটা পয়েন্টের মাঝেই তো সবকিছু আছে সমান্তরালে। এখন ভোল্ট মিটারের ক্ষমতা বৃদ্ধির জন্য এর সাথে শ্রেণীতে বসানো হয় একটা শান্ট, শ্রেণীতে বসানো হয় একটা শান্ট। ঠিক আছে, তখন ওইটাকে ধরো আমি কি হিসেবে লিখবো, শ্রেণীকে বসানো হয়, ধরো ওইটাকে আমি আর হিসেবে লিখলাম, শান্ট। হ্যাঁ, তো মানে এটার শান্ট এস আর ওইটার শান্ট হচ্ছে আর। আসলে এটাকে শান্ট বলা হয় না, বুঝছো, এটাকে বলা হয় হচ্ছে পাল্লা বৃদ্ধি ভোল্টমিটার, মানে পাল্লা বৃদ্ধি। হ্যাঁ, ঠিক আছে, তো ভোল্টমিটারের সাথে যেই বেশি পরিমাণ রোধ সব শ্রেণীতে বসানো হয়, সেটা হচ্ছে আমার ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধির ব্যাপারটা, তাই না? অ্যামিটারের পাল্লা বৃদ্ধি মানে শান্ট, আর ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি মানে এটা। ঠিক আছে, এখানটা এটা মানে হচ্ছে তার পাল্লা বৃদ্ধি, আসলে মানে তার মাপার যেই ক্ষেত্রটা সেটা বেড়ে যাচ্ছে। এখানে কেন বড় হতে হবে চিন্তা করো, ভোল্ট মিটারের মধ্যে দিয়ে আমি কম কারেন্ট পাঠাইতে চাই, তাহলে তো আমি আসলে বেশি কারেন্ট মাপতে পারবো ভোল্ট মিটারের মধ্যে দিয়ে যদি কম কারেন্ট যায়, কারণ ভোল্ট মিটারটা যাতে পুরো না যায়, এটাই তো আমার টার্গেট। তাহলে আর যদি বেশি হয়, বেশি বেশি, তাহলে এই রুটটাতে কম কারেন্ট যাবে, সিম্পল হিসাব। কারণ আয় তো ভাগ হয়ে যাবে, যেখানে রোধ কম সেখানে বেশি কারেন্ট যাবে, তাই না? তাহলে এই রুটটাতে যাতে কম কারেন্ট যায় সেই ব্যবস্থা করলাম আমি এই আরটাকে বেশি করে দেওয়ার মাধ্যমে। ঠিক আছে, তাহলে ভোল্ট মিটারে কম কারেন্ট গেল, অর্থাৎ আমি বেশি পরিমাণ কারেন্ট ওই সেম বিক্ষেপে মাপতে পারছি। বুঝতে পারছি? আর অ্যামিটারের ক্ষেত্রে উল্টা, অ্যামিটারের ক্ষেত্রে অ্যামিটার দিয়ে আমি চাচ্ছি যাতে কম কারেন্ট যায়। ধরো এখন 5 অ্যাম্পিয়ার দিচ্ছিলাম, পুরোটা 5 অ্যাম্পিয়ার ধরো অ্যামিটার দিয়ে যেত শান্ট না থাকলে, এখন আমি 500 অ্যাম্পিয়ার দিচ্ছি, এখন 500 অ্যাম্পিয়ারে যদি অ্যামিটার দিয়ে চলে যায় তাহলে অ্যামিটারটা পুরো যাবে। এই জন্য আমি এখানে শান্ট দিলাম, যাতে 500-র মধ্যে 495 যায় ওখান দিয়ে, আর 5 যায় এখান দিয়ে। ঠিক আছে, অ্যামিটার মধ্যে দিয়ে যাতে 5 অ্যাম্পিয়ারই গেল, তাহলে অ্যামিটার 5 অ্যাম্পিয়ারেই বিক্ষেপ দিচ্ছে। বাট আমি জানি এবার যে অ্যামিটার তাহলে এখন এখানে 500 অ্যাম্পিয়ার আছে। ঠিক আছে, কারণ শান্ট ইউজ করা হয়েছে যে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে ওখানে সমান্তরাল ইউজ করা হয় যাতে অ্যামিটারে কম কারেন্ট যায়, এখানে শ্রেণীতে ইউজ করা হয় যাতে ভোল্ট মিটারে কম কারেন্ট যায়। পারপোজ একই, বাট কোথায় বসাইতে হবে এটা তোমার কনসেপ্টের উপর ডিপেন্ড করে, যে সমান্তরাল অ্যাকচুয়ালি হয়টা কি। ঠিক আছে, কারেন্ট তো ওখানে ভাগ হবে, কারণ ওখানে যদি বেশি রোধ হয় তাহলে ওখানে কম কারেন্ট যাবে। তাহলে ব্যাপারটা হচ্ছে ওইভাবে সেট করা হয়। এখন আর এর হিসাব, আর এর হিসাবটা হচ্ছে সিম্পল, আর ইন্টু n-1। ঠিক আছে, এই আর হচ্ছে ভোল্ট মিটারের অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, দেখো এখানে এই যে ভাগ হচ্ছিল না, আর ওখানে হয়েছে গুণ, ওখানে হয়েছে গুণ। ঠিক আছে, ওকে। এইখানে এখন ছোট্ট করে একটা জিনিস আসলে বলা যায়, যে দেখো গ্যালভানোমিটার,
গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা আসলে আমরা সিডিআর দিয়ে পাই, ঠিক আছে? এটা আসলে আমরা সিডিআর দিয়ে পাই। আচ্ছা, কিছু হেডলাইনের দরকার নেই, এখানে জাস্ট এমনি একটু বুঝাই যে ধরো এরকম একটা জিনিস, এটা হচ্ছে একটা গ্যালভানোমিটার, তাই না? অ্যান্ড গ্যালভানোমিটার কি, যখন আমরা কাঁটা দিয়ে হিসাব করে নেব তখন সেটা অ্যামিটার হয়ে যাবে। তো গ্যালভানোমিটারের সাথে এইটা ধরো শান্ট দেওয়া, অর্থাৎ যাতে বেশিরভাগ কারেন্ট চলে যায় আমার এই শান্ট দিয়ে, গ্যালভানোমিটার দিয়ে কম কারেন্ট যাবে, যাতে বেশি কারেন্ট আমরা পরিমাপ করতে পারি সেম বিক্ষেপটা দিয়েই, তাই না? এটা তো পারপোজ। তাহলে এখন দেখো আমরা কারেন্ট হিসাব করবো, সিডিআর আমরা জানি, আমরা সিডিআর জানি, তাহলে আইজি হিসাব করি তো। আইজি ইকুয়ালস টু যেহেতু সিডিআর এর ক্ষেত্রে প্যারালালে কাজ করে, এটা তো সমান্তরালই আছে, এটা তো সমান্তরালই আছে, মানে এটা তো আই, এখান দিয়ে যাচ্ছে আইজি, এখান দিয়ে যাচ্ছে আইএস, আবার সেটা টোটালি হয়ে যাচ্ছে আই। তো আইজি বের করতে যাচ্ছি আমি, তাহলে আরপি ভাগ আর এক্স গুণ আই টোটাল। তো আমি এখন রিপ্লেস করি তো, আর এক্স মানে তো আইজি যেহেতু, তাহলে আর এক্স হচ্ছে জি, আর আরপি কি হবে, আরপি হচ্ছে গুণফল ভাগ যোগফল, যেহেতু দুইটা মাত্র, দুইটার শর্টকাট হচ্ছে গুণফল ভাগ যোগফল, গুণফল ভাগ যোগফল মানে জিএস ভাগ জি প্লাস এস। তাহলে জি প্লাস এসটা নিচে চলে আসলো, আর জি তো নিচে ছিলই, তাহলে জি জি কাটা ইকুয়ালস টু এস ভাগ জি প্লাস এস ইন্টু আই, ঠিক আছে? সেম ভাবে আই এস হবে কি তাহলে, জি ডিভাইডেড বাই জি প্লাস এস ইন্টু আই, ঠিক আছে? আই এস হবে দেখো জি ডিভাইডেড বাই জি প্লাস এস ইন্টু আই। তাহলে এটা এই দুটো সূত্র আমরা পেলাম, ঠিক আছে? এই দুটো সূত্র আমরা কি পেলাম? এটা আসলে কিছু না, এটা কোনো সূত্র না, এটা 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 হচ্ছে সিডিআর, এটা কোনো সূত্র না, এটা হচ্ছে সিডিআর, এটা আমরা আগেই পড়ে আসছি, কিন্তু এটা এখানে আলাদা করে বলার কারণ হচ্ছে একটা মানে শব্দ আছে, সেটা হচ্ছে একটা টার্ম আছে শান্টের ক্ষমতা গুণক, মানে কতবার যে এমসিকিউ পাবা এটা অলরেডি পেয়ে আসছো তোমরা, শান্টের ক্ষমতা গুণক। এই শান্টের ক্ষমতা গুণকটা কি, এটা আসলে আই ভাগ আইজি ছাড়া কিছু না, আই ভাগ আইজি। আচ্ছা, জিটা আসলে এইভাবে না লিখে আমি তো বড় হাতে লিখছি, আই ভাগ আইজি, দেখি তো আই ভাগ আইজি করে, আই ভাগ আইজি করলে তাহলে জি প্লাস এস বাই এস হয়, জি প্লাস এস বাই এস। তো এইটা হচ্ছে আমাদের শান্টের ক্ষমতা গুণক, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। শান্টের ক্ষমতা গুণকের সূত্রটা জানতে চাই, বা তোমার সিকিউ তো চলে আসতে পারে, তাহলে জি প্লাস এস বাই এস, এটা হচ্ছে আমাদের শান্টের ক্ষমতা গুণক। অ্যান্ড এর মাধ্যমে আমাদের আসলে গ্যালভানোমিটার শান্ট এই টাইপের যত ছিল সব কিছু শেষ হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে, এখন আমরা চলে আসি জুলের তাপীয় ক্রিয়া, এগুলা থেকে খুব একটা মানে কোশ্চেন আসে না, আমরা ইম্পর্টেন্ট জিনিসপাতি কিন্তু শেষ করে ফেলছি, ওকে? মানে চলো তড়িৎ বলতে যা বোঝায় সেগুলো আমরা শেষ করে ফেলছি। জুলের তাপীয় ক্রিয়া কিছু সে দিছে, সবগুলা মিলালে হয় এরকম আই স্কোয়ার আর টি বা ভি স্কোয়ার বাই আর টি বা ভি আই টি। ওই যে আমরা যে ক্ষমতা জানি না, ক্ষমতার সাথে সময় গুণ করে দিলেই তো আলটিমেটলি আমরা কি পাবো, কাজ পাবো। ওই কাজটা তো তাপ, শক্তি, কাজ মানে তো শক্তি, তাই না? তো এই হলো অবস্থা, এটা আসলে তেমন কিছুই না, এটা আসলে তেমন কিছুই না, খালি মাঝে মধ্যে বলে দেয় যে আসলে এটা ধ্রুবক হইলে এইচ কার সমানুপাতিক হবে। হ্যাঁ, যেমন ধরো আর ধ্রুবক, যেমন বলে দিতে পারে একটা হিটারের ক্ষেত্রে, একটা এসির ক্ষেত্রে, তাই না? আর যদি ধ্রুবক হয় তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে, এইচ আর আই স্কোয়ারের, তাহলে ধরো এইচ আর এখানে আই দিলাম, গ্রাফটা হবে এরকম, এখান থেকে এমসিকিউ আসে, ঠিক আছে? এখান থেকে এমসিকিউ আসে, কারণ এই যে এইচ সমানুপাতিক আই স্কোয়ার না, এইচ সমানুপাতিক আই স্কোয়ার মানে ওয়াই সমানুপাতিক এক্স স্কোয়ার, তো এটা তো পড়া বৃত্তাকার, ঠিক আছে? বৈদ্যুতিক শক্তি ও ক্ষমতা এটা তো আসলে কিছুই না, এটা তো তোমরা মনে হয় 9-10 থেকে প্রচুর পরিমাণে করে আসছো। বৈদ্যুতিক আগে ক্ষমতা করি পি,
ক্ষমতা, এটা হচ্ছে ক্ষমতা, P equals to VI equals to V square by R equals to I square R। একটা জানলে বাকিটা I equals to V by R থেকে আমরা নিয়ে আসতে পারি, তাই না? তো এটা হচ্ছে আমাদের ক্ষমতা। আর যদি শক্তি বের করতে চাই, W equals to PT, সিম্পল অ্যাজ দ্যাট। যে কত সময় তুমি আসলে এটা ইউজ করছো সেটাই হচ্ছে আমার শক্তি পাবো বা কাজ পাবো, সেটাই হচ্ছে আমাদের আলটিমেটলি তাপ শক্তিও বটে, সেটা হচ্ছে আমাদের তাপ শক্তিও বটে। হ্যাঁ, এখন দেখো তো এই জিনিসটা তোমরা আসলে মাঝে মধ্যে একটু গুলায় ফেলো যে কখন কে কার সমানুপাতিক। আমরা দেখতে পাচ্ছি যে P ইকুয়ালস টু, ধরে নিলাম I স্কোয়ার R ইকুয়ালস টু V স্কোয়ার বাই R। অতএব P সমানুপাতিক R, P সমানুপাতিক R ও P ব্যস্তানুপাতিক R, তাই না? এই যে এই দুটো নিলে P সমানুপাতিক R হচ্ছে, আবার ওই দুটো নিলে P সমানুপাতিক 1/R হচ্ছে। তাহলে প্রবলেমটা কোথায়? আমি এখন সমানুপাতিক R লিখবো নাকি ব্যস্তানুপাতিক R লিখবো? মানে আমাকে তো গ্রাফ চাইবে, তাই না? আমাকে তো P আর R এর গ্রাফ করতে বলবে। তাহলে আমি কি এইটা দিব নাকি নাকি এটা দিব? ব্যস্তানুপাতিক দেবো নাকি সমানুপাতিক দেবো? কি করবো? এটা হচ্ছে তোমাদের কনসেপ্টের একটু ঘাটতি আর কি। দেখো P সমানুপাতিক R কখন হবে? P সমানুপাতিক R কখন হবে? এটা আমি কোন সূত্র থেকে পাইছি? এটা আমি পাইছি এই সূত্র থেকে। আমি I কে নাই করে দিছি। নাই করে দেওয়ার শর্তটা কি? ওটাকে ধ্রুবক হইতে হবে, নইলে তো আমি সমানুপাতিক লিখতেই পারবো না। সমানুপাতিক হটাইলে আমাকে একটা ধ্রুবক গুণ দিতে হবে না? তো আমি I স্কয়ারকে ধ্রুবক হিসেবে চিন্তা করে আমি সমানুপাতিক এটা লিখছি। অর্থাৎ যখন I ধ্রুবক, ঠিক আছে? আবার এইটা আমি কখন লিখতে পারবো? আমি এই সূত্র থেকে নিয়ে আসছি, V স্কয়ার বাই R, মানে ওইটাকে আমি ধ্রুবক হিসেবে চিন্তা করে নাই করে দিচ্ছি, সমানুপাতিক চিহ্ন নিয়ে আসছি। তাহলে এটা আমি লিখতে পারবো যখন V ধ্রুবক, ঠিক আছে? I আর V কখনো একসাথে ধ্রুবক হবে না, ঠিক আছে? তাহলে যখন I ধ্রুবক হবে তখন তো আমি এই গ্রাফটা ইউজ করবো, মানে তখন আমি হচ্ছে যখন V ধ্রুবক হবে তখন এই গ্রাফটা ইউজ করবো, মানে ব্যস্তানুপাতিকের যেই ইয়াটা, কারণ Y সমানুপাতিক 1/x। হ্যাঁ, আর যখন হচ্ছে আমার I ধ্রুবক দেওয়া থাকবে তখন এই গ্রাফটা ইউজ করবো। P আর তাহলে আশা করি এই ব্যাপারে আর কোনো কনফিউশন হবে না। এটা আসলে ম্যাথ, এটা আমরা একটু ম্যাথে চলে গেছি, ম্যাথের গ্রাফে চলে গেছি, ঠিক আছে? তো এই হলো বিষয়। আর এখান থেকে 9 করে আসো। সো আমাদের আসলে টপিক শেষ, বুঝছো? এই চ্যাপ্টারে আমাদের আর কোনো টপিক নাই। সো এই চ্যাপ্টারটা আমাদের শেষ। এখন আমরা কিছু এমসিকিউ সলভ করবো। সিকিউ তো আমরা নিজেরা সলভ করে নিতে পারবো, সব কিছু কারশপের একটা করে দেবো না, ঠিক আছে? ওইটা যেহেতু একটা করা দরকার, সো একটা করে দেবো। আর তারপর তোমরা নিজেরা প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রবাহ ঘনত্বের একক, প্রবাহ ঘনত্বের একক, ওই যে আমরা প্রবাহ ঘনত্ব করছিলাম না, ওই যে জে ইকুয়ালস টু I ভাগ এ, আমার যত মনে পড়ে NVE I ভাগ এ, কোনটা? এখান থেকে আমরা একক নিয়ে আসতে পারতেছি যে I অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার, রাইট? রাইট, ঠিক আছে। আচ্ছা কমলাই রাখি, কমলাই থাকুক। একটি তারে রোধ দেওয়া, দেখো 16 ওহম দেখা। এখন এটাকে সমান 2 ভাগে ভাগ করা হয়েছে। একটু চিন্তা করবা, মাথা খাটাবা, সব পারো। এটা হচ্ছে 16 ওহম, এখন এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা এটা কি করলাম, এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে এটা 8, এটা 8। হ্যাঁ, এখন এটাকে সমান্তরালে যুক্ত করা হয়েছে, সমান্তরালে যুক্ত করা হয়েছে, মানে হচ্ছে এই যে এটাকে আমি এখানে নিয়ে আসলাম, ওকে, এটাকে এইভাবে সমান্তরালে যুক্ত করা হয়েছে। তাহলে কত হবে? সমান্তরালে দুইটা একই মানের রোধ যুক্ত করলে তাদের অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, ওকে। উষ্ণতা সহকের মান ঋণাত্মক, এগুলো হচ্ছে তোমাদের জানার বিষয়, বুঝছো? মানে আমাদের যে সিলিকন, তারপর জার্মেনিয়াম, তার আগে আছে কার্বন, 14 নম্বর গ্রুপ, যেটা গ্রুপ 14 মেনলি, এগুলো হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর, বুঝছো? এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর। তো এগুলো হচ্ছে আমাদের উষ্ণতা সহকটা ঋণাত্মক হয়, ঠিক আছে? এগুলো এদের উষ্ণতা সহকটা ঋণাত্মক হয়। উষ্ণতা সহকটা কি বলতো? উষ্ণতা সহকটা কি? হ্যাঁ,
আমরা জানি আর থেটা মানে থেটা তাপমাত্রায় রোধ ইকুয়ালস টু আর ইন্টু 1 + আলফা থেটা, তাই না? যদি 0 থেকে শুরু করি এই জন্য আলফা থেটা, যদি 0 থেকে না শুরু করি এই জন্য আলফা ডেল থেটা। তো এই আলফাটা হচ্ছে উষ্ণতা সহগ, মানে সাধারণ সেন্সে তাপমাত্রাটা বাড়লে আমার রোধ বাড়ে। আর নট লিখতে পারো, যাই হোক। হ্যাঁ, আর মানে হচ্ছে থেটা আই এ যত আসলে আর ছিল সেটা, আর ডেল থেটা মানে থেটা আই থেকে থেটা ফাইনাল পর্যন্ত গেছে, আর আর থেটা মানে থেটা ফাইনালে যত, আর এই আর মানে আদি রোধ, আদি তাপমাত্রাতে রোধ। উষ্ণতা সহগ থেকে আমরা জানতে পারতেছি যে আসলে তাপমাত্রা বাড়লে রোধটা বাড়ে, তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে। উষ্ণতা সহগ নেগেটিভ মানে কি? তাপমাত্রা বাড়লে রোধ কমে যায়। ওই যে সেমিকন্ডাক্টরের কনসেপ্ট তো এটা, তাপমাত্রা বাড়লে রোধ কমে না? তাপমাত্রা বাড়লে তো রোধ কমে, কারণ তখন আরো বেশি ফ্রি ইলেকট্রন তৈরি হয়, যখন তাপমাত্রা বাড়ে সেটা যদি বাড়ে, ফ্রি ইলেকট্রন বাড়ে, সেক্ষেত্রে রোধ কমে। এই জিনিসগুলো কিন্তু ক্ষতে আসে, এই জন্য আমি লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা আরও একটা জিনিস কিন্তু জানি, সো ওই জিনিসটা আমরা একটু এখানেই লিখে ফেলি, অন্য জায়গায় আর পেজ খরচ না করি। আর ইকুয়ালস টু রো L/A, এই জিনিসটাকে আমরা 9 থেকে জানি না? ঠিক আছে, রো এখানে কি? আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ। ওই জুলের তাপীয় ক্রিয়াতে আমরা হচ্ছে মানে যেভাবে ম্যাথ আসে সেই জিনিসটা আমরা একটু যদি দেখে আসি তাহলে আমাদের জন্য সুবিধা। দেখো, আবার তাপকে এইভাবে লেখা যায় ms ডেল থেটা, এই এস হচ্ছে আপেক্ষিক তাপ, তাই না? অর্থাৎ আমি ধরো কোনো একটা কারেন্ট পাস করেছি, সেই কারেন্ট পাস করার ফলে কিছু তাপ উৎপন্ন হয়েছে, সেই তাপটা দিয়ে আমি কোনো একটা কাজ করেছি, সেই কাজটার সূত্র হচ্ছে ms ডেল থেটা। ডেল থেটা মানে সেই যে কাজটা করলাম সেই কাজের ধরো তাপমাত্রা বৃদ্ধি পাইছে, সো সেটা হচ্ছে এই যে ডেল থেটা, কত তাপমাত্রা বৃদ্ধি পেল, ঠিক আছে? সো এই হলো বিষয়। এখান থেকে আমরা মিলিত করে মানে মিলায় ধরো করবে আর কি, ম্যাথ আসবে যে এত কারেন্ট মানে পাস করার ফলে এই পানিটা ফুটবে কিনা। তো পানি ফুটার কারণ হচ্ছে পানির আপেক্ষিক তাপ লাগবে, পানির পরিমাণটা লাগবে, অ্যান্ড পানির ফুটার জন্য 100°C পৌঁছাইতে হবে, সো আমরা ডেল্টাটাও জানি, আর এখান থেকে আমরা ওইটা বের করবো। সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো মিলাবো, বুঝছো? এখান থেকে মিলাই আমাদের এখান থেকে সিকিউ আসতে পারে। তো এই হচ্ছে বিষয়। আমরা ধরো এখন কোথায় ছিলাম? ঠিক আছে, তো এটা আমরা করে ফেলছি। বিজ্ঞানের জুলের তাপীয় ক্রিয়া এটা তোমরা পারবা, সো করো। দেখো তো, P ইকুয়ালস টু VI না? এই যে ভি দেওয়া 200 গুণ ওয়াট ইন্টু পি দেওয়া আছে 40, পি দেওয়া আছে 40। অতএব এই ওয়াট ইকুয়ালস টু 40/200 ঠাস ঠাস, আর হচ্ছে কি 1/5, তাই না? 1/5 মানে 0.2। ওকে, রোধের বিপরীত রাশি ওই যে আমরা পাইছিলাম জি, যেটা জি, তাই না? 1/r ইকুয়ালস টু জি, এটাকে বলা হয় পরিবাহিতা, ঠিক আছে? ফিউজের বৈশিষ্ট্য এই জিনিসটা অনেক জায়গায় অনেকভাবে দেওয়া থাকে, বাট এটা লিখে রাখবা যে সবগুলোই কম হবে, ঠিক আছে? কম রোধ, আবার কম গলনাঙ্ক। কম গলনাঙ্ক কেন? কম গলনাঙ্ক হওয়ার ফলে যাতে ইজিলি গলে যায় হচ্ছে বর্তনীকে অফ করে দেয়, ইজিলি গলে বর্তনী অফ করে আমাদের কি মেকানিক্যাল যে ডিভাইসগুলোকে সেভ করে। ঠিক আছে, ওকে। ক্ষমতার একক দেখো, এই যেটা দেখো I²R, ঠিক আছে? এটা হচ্ছে V²/R, এটাও ঠিক আছে, এটা VI, তাহলে এটা ভুল, তাই না? এই জিনিসটা ভুল, এটা তাহলে কাটা। ওকে, শান্ট কি? এই জিনিসটা আমরা করে ফেলছি,
সো এখান থেকে আমরা ম্যাথটা সব পারি। পোস্ট অফিস বক্স যে কাজে ব্যবহার করা হয় দেখে নিও, পোস্ট অফিসে বিল সংগ্রহ নাকি, এগুলো হচ্ছে বই আছে, সো বই রিডিং দিতে হবে। বইয়ে এগুলোর কাজ যেইভাবে দেওয়া এক্স্যাক্টলি আমাকে সেইটাই মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে অজানা রোধ নির্ণয়। ওকে, আপেক্ষিক রোধের একক, এই যে আমরা তো আপেক্ষিক রোধ কিছুক্ষণ আগেই তো নিয়ে আসছিলাম, যে রো ইকুয়ালস টু কি, আর এ বাই এল, তাই না? আর এ বাই এল, ঠিক আছে? তাহলে এটা ওহম, এটা মিটার স্কোয়ার, এটা মিটার, শেষমেশ আসতেছে, শেষমেশ কি আসতেছে, ওহম মিটার। মিটার ব্রিজ হুইটস্টোন নীতিতে, এটা আমরা অলরেডি ওখানে লিখেই দিছিলাম। তড়িৎ প্রবাহের একক, এগুলো না পারলে প্রবলেম। স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ দুই বিভব পার্থক্যের সমানুপাতিক, এটা তো ওহমস ল, এটাই তো ওহমস ল। এক অশ্ব ক্ষমতা, এটা জানতে হবে, 1 হর্স পাওয়ার, এটা যে 746 নাকি 764, এগুলা গুলাই ফেলো না, ওকে, এগুলো গুলাই ফেলো না। তাহলে আমরা এখানে কিছু জ্ঞানমূলক কোশ্চেন দিছি, জ্ঞানমূলক কোশ্চেনগুলা দেখো, পারার মতনই সব আছে, ঠিক আছে, পারার মতই আছে, ঠিক আছে। এখানে যে কিছু অনুধাবনমূলক আছে, রোধের উপর তাপমাত্রা নির্ভরশীল, অবশ্যই নির্ভরশীল, আমরা জানি যে আর থিটা ইকুয়ালস টু আর নট ইন্টু আলফা, সরি 1 প্লাস আলফা থিটা, তাই না? যখন যখন 0 থেকে আগাচ্ছে সেরকম। শান্ট ও ফিউজ একই নয়, কারণ দুটার কাজ তো আলাদা। ফিউজ অ্যাড করা হয় কি জন্য, শান্ট অ্যাড করা হয় কি জন্য? শান্ট অ্যাড করা হয় গ্যালভানোমিটারের পাল্লা বৃদ্ধি করার জন্য, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করার জন্য। আর ফিউজ অ্যাড করা হয় যাতে আমার ডিভাইসগুলো বেঁচে থাকে, মরে না যায়। একটি কোষ কখন ধ্রুব কারেন্ট উৎস হিসেবে কাজ করে? ধ্রুব কারেন্ট, ধ্রুব কারেন্ট এটা মানে কি? মানে তুমি যেই রোধই স্থাপন করো না কেন, সে আসলে কারেন্টটা ধ্রুব দিবে, মানে আই ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর, এটাই তো, তাই না? তো আইকে ধ্রুব হইতে গেলে কি করতে হয় বলো তো? যখন এই আরটা মিনিমাল হয়, যখন প্রান্তীয় রোধ অ্যাকচুয়ালি মিনিমাল, তো সেটা তো আসলে না, কারণ আর যে কোনো একটা হইলেও যাতে আই ধ্রুবক থাকে, এটা হচ্ছে আমার কোশ্চেন। তাহলে আর কে এত বেশি হইতে হবে, মানে ছোট আর এত বেশি হবে যাতে এই প্রান্তীয় আর এর কোনো প্রভাবই না থাকে, যাতে আর এর কোনো প্রভাবই না থাকে, প্রভাব না থাকে। ওহ নো, ও নো, প্রভাব নাই, সেক্ষেত্রে আই ইকুয়ালস টু সবসময় ই বাই আর হবে, সরি ই বাই আর হবে, অ্যান্ড আমার আই সবসময় ধ্রুবক থাকবে, ঠিক আছে? আচ্ছা, খোলা বর্তনীতে কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য তড়িৎচালক শক্তি সমান। খোলা বর্তনী মানে সেখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে না, কারেন্ট প্রবাহিত না হলে আলটিমেটলি অভ্যন্তরীণ রোধটা ফ্যাক্টর না সেখানে, সো প্রান্তীয় রোধ আর এটা সেম, মানে প্রান্তীয় বিভব পার্থক্য আর তড়িৎচালক শক্তি। প্রান্তীয় বিভব পার্থক্য মানে কি? ভি ইকুয়ালস টু আই আর, আর তড়িৎচালক শক্তি হচ্ছে আই আর গুণ আই আবার ছোট হাতের আর, তাই না? তো আর যদি নগণ্য হয়ে যায়, মানে কাজ না করে ছোট হাতের আরটা, তাহলে আই আর যেটা সেটাই তো সেম। দেখো সমস্যা নেই। কার্শফের প্রথম সূত্র যে চার্জের সংরক্ষণ সূত্র, চার্জের যে নোডে যেহেতু সামেশনটা শূন্য হয়, তাহলে এটা সংরক্ষণ নীতি। শান্ট কিভাবে গ্যালভানোমিটারকে রক্ষা করে বলে দিও। সংবেদন, কারণ হচ্ছে তার মধ্যে দিয়ে কারেন্ট পাঁচটা কমায় দেয়। সংবেদনশীল বৈদ্যুতিক যন্ত্রে শান্টের ব্যবহার জরুরি, একই প্রশ্ন। পরিবারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয়, ওই যে একটা সংঘর্ষ হয়, তো সংঘর্ষ হয়, ঠিক আছে? এখন আমরা কয়েকটা সিকিউ দেখবো, যেগুলো পারার মতো সেগুলো আমি করে দেবো না, ওকে? বর্তনীর তুল্য রোধ, এত সহজ বর্তনী যে পয়েন্ট অ্যানালাইসিসও দরকার নেই, ঠিক আছে? এই যে দেখো, এইটা এইটা এটা এই তিনটা কি সমান্তরালে না? এই তিনটা তো সমান্তরালে, এই তিনটা সমান্তরালে, তারপরে এটার সাথে এটা শ্রেণীতে, তারপরে এটার সাথে এটা শ্রেণীতে, ঠিক আছে? এখানে তুল্য রোধ, এখানে পয়েন্ট অ্যানালাইসিস করতে পারো, পয়েন্ট অ্যানালাইসিস করতে পারো আশা করি। তাহলে দেখো তো, এই পুরাটা হচ্ছে আমার এ পয়েন্ট, এই পুরাটা হচ্ছে আমার বি পয়েন্ট, মানে দুইটা পয়েন্টের মধ্যে আছে সবগুলো, তাহলে দুইটা পয়েন্টের মধ্যে আছে। ধরো এটা এ, এটা এ, এটা বি, এই আর ওয়ান আছে এ আর বি এর মাঝে, পয়েন্ট অ্যানালাইসিস বুঝতে পারছো? তিন। আর টু আছে সেম ভাবে এ বি এর মাঝে, 6
সেমভাবে R3ও তাই, এই যে এ আর এই যে বি, ঠিক আছে। তাহলে তিনটাই আছে এ আর বি এর মাঝে, তাহলে আমার তুল্য রোধ কত হবে? RP ইকুয়ালস টু 1/6 1/3 প্লাস 1/12। ঠিক আছে, অবশ্যই তুমি এটা রিড্র করবা তোমার খাতায়। হ্যাঁ, ঠিক আছে। এই দেখছো সবগুলা সমান্তরাল। আচ্ছা, R1 এর মান অর্ধেক করলে প্রবাহ মাত্রা কি অবস্থা হবে? তো প্রবাহ মাত্রা কি? V/R ইকুইভ্যালেন্ট, তাই না? V তো দিয়েই দিছে, তাহলে একবার দেখবা এখানে কি, একবার দেখবা R1 অর্ধেক করে কি করে ফেলো। এই যে দেখো দেখো মজার একটা জিনিস আমরা পেয়ে গেছি, ওই যে কোষের সমবায় পড়লাম না, তাহলে কোষের সমবায় দেখো তো এখানে n এর ভ্যালু কি আর আর m এর ভ্যালু কি। n মানে হচ্ছে কতগুলা কলাম বা কতগুলা শ্রেণীতে ছিল আর কি, শ্রেণীতে কতগুলা করে আছে, এই যে 1 2 3 4, তাহলে n এর ভ্যালু, তাহলে তাহলে n এর ভ্যালু কত? 4। আর আর m এর ভ্যালু মানে সারি কয়টা, m মানে সারি কয়টা আছে, এই যে 1 2 3, সারি হচ্ছে 3টা আর কলাম হচ্ছে এই যে 4টা, ঠিক আছে। তাহলে m 3টা। এখন প্রবাহ নির্ণয় করতে বলছে, প্রবাহ নির্ণয় করতে বলছে I ইকুয়ালস টু MNE ডিভাইডেড বাই MR প্লাস NR। ওকে, করে ফেলে আসো। MN মানে 3 4 12, 12 গুণ E, E কোথায়? E এই যে তড়িৎচালক বল দিছে 1.5 ভোল্ট, 1.5 ডিভাইডেড বাই MR মানে 3 গুণ প্রান্তীয় রোধ যেটা 3 গুণ 100, 3 গুণ 100 প্লাস N মানে 4 গুণ প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধ যেটা, অভ্যন্তরীণ রোধ যেটা 1.5। এটাই হচ্ছে আমাদের প্রবাহ, এন্ড এটা খুব সহজেই করে ফেলা যাবে। এখন ক্যালকুলেটর যদি একটা পেতাম তাহলে করা যেত। আচ্ছা, আমার ফোন আছে, জিনিসটা মিলাই, বুঝছো? জিনিসটা একটু মিলাইলে ভালো লাগবে আর কি। 12 গুণ 1.5, ঠিক আছে, ডিভাইডেড বাই 300 প্লাস 4 গুণ 1.5, এটা কত আসতেছে? 0.05883 অ্যাম্পিয়ার, ঠিক আছে। মানে উত্তরটা উদ্ভট আসছে তো এই জন্য একটু মিলাই নিলাম আর কি, ঠিক আছে। তুমি এমনি করবা, আমি যেভাবে দেখেছি অমনি করবা। এই সলভটা দেখার দরকার নেই, কারণ এখানে এম আর এন ওরা উল্টা ধরছে আর কি। হ্যাঁ, আমার সাথে উল্টা ধরছে। তো আমি তোমাকে যেভাবে বলছি সেভাবে ধরবা। এন মানে শ্রেণী আর এম মানে হচ্ছে সমান্তরাল মানে সারি, মিলাই নিবা, ঠিক আছে। তো এই জিনিসটা দেখার দরকার নেই, এই জিনিসটা আরো লাল কালিতে কেটে দেবে, যেটা দেখার দরকার নেই, ঠিক আছে। একটা ক্রসও দিতে পারতেছি না, আচ্ছা যাই হোক। চলো এখন এটা করি। মূল প্রবাহ বের করো। মূল প্রবাহ বের করার কোনো ব্যাপার? তিনটা আছে শ্রেণীতে, তাহলে I ইকুয়ালস টু NE ডিভাইডেড বাই R প্লাস NR। করে ফেলো। এই জিনিসটাও এখান থেকে আসলে দেখা দরকার নেই, এই যে এখানে M দিচ্ছে আসলে, তো দরকার নেই। দেখো তো MN আর S তিনটা রোধ যাদের মান দেওয়া আছে। টি রোধটা পরিবর্তনশীল, আচ্ছা এটা পরিবর্তনশীল। এনে যে এই চিহ্নটা বোঝায় হচ্ছে রিওস্ট্যাট বা পরিবর্তনশীল রোধ, ঠিক আছে। এই চিহ্নটা কি বোঝায়? এটা এমসিকিউ তো আসতে পারে। পরিবর্তনশীল রোধ, ঠিক আছে, পরিবর্তনশীল রোধ বোঝায়। এখন দেখো কি বলতেছে, চাবিটি বন্ধ অবস্থায় মানে চাবিটা যখন চলতেছে, ওই যে কে মানে চাবি, ঠিক আছে। তো কি অবস্থা অবলম্বন করলে বাতিটা নিভে থাকবে, মানে হুইটস্টোন ব্রিজ নিতে আসলে সাম্যাবস্থায় কিভাবে থাকবে সেটাই আসলে এটা জানতে চাচ্ছে। এই জিনিসটা আসছে ঘতে, মানে এত সহজ, তাই না? তাহলে এম ভাগ এন দাও, এম ভাগ এন ইকুয়ালস টু টি ভাগ এস, তাহলে টি এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে এম এস ভাগ এন ইকুয়ালস টু টি, তাহলে আমি এখান থেকে অতএব টি পাচ্ছি কত? এম এস 18 গুণ 40,
18 গুণ 40 ডিভাইডেড বাই কত 36, 3 হচ্ছে না, 3 18 ওয়েট 18 দুগুণে 36, সরি 2 20 20 ক্যালকুলেটর লাগতেছে না, মানে একটা ঘ অ্যান্সার করার জন্য আমার ক্যালকুলেটরও প্রয়োজন হচ্ছে না এর অবস্থা, ঠিক আছে? এই যে 20 ওকে ওকে। বর্তনীতে R3 রোধের মধ্য দিয়ে প্রবাহিত, এই দেখো আমরা এখন কিরশফ সলভ করবো, ঠিক আছে? আমরা এখন একটা কিরশফ করে মোটামুটি আমাদের সবকিছু খালাস হয়ে যাবে এই চ্যাপ্টারে। ওকে চলো লেটস গো। কিরশফের ফার্স্টে এটা একটা লুপ, এটা একটা লুপ, তাহলে লুপ 1-এ লুপ 1-এ কেভিএল খাটাবো, ঠিক আছে? লুপ 1-এ কেভিএল খাটাবো। ওকে দেখো কারেন্ট যাচ্ছে এই বরাবর না, আবার এই যে I3 এর কারেন্ট দেখো ডিরেকশন দেওয়া আছে, কিন্তু ডিরেকশন দেওয়া আছে, তাহলে I1 এর কারেন্ট এই বরাবর দেওয়া আছে, I3 এর কারেন্ট এই বরাবর দেওয়া আছে। তাহলে আমরা এখন দেখি, যেহেতু লুপ 1-এ এই R3 তো লুপ 1 লুপ 2 দুইটাতেই আছে, তাই না? এটা ধরো লুপ 1, এটা হচ্ছে লুপ 2, 1 এটা 2। তাহলে দেখো আমি ফার্স্টে এটা পাচ্ছি I3 R3, রাইট? তারপরে আমি এখানে যাচ্ছি 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 যাচ্ছি, এই যে এইখানে কোন কারেন্টটা যাচ্ছে বলো তো? এইখানে কিন্তু I1 কারেন্ট যাচ্ছে, কারণ এই যে I1 এখানে I1, ওকে? এই মাঝেরটাতে I3, আর এখানে I2, এখানে হচ্ছে I2, মানে এই যে এই জিনিসগুলো বুঝতে পারতেছো কিনা জানি না। এই যে এইটা হচ্ছে আমার I2 কারেন্ট, এইটা হচ্ছে I1 কারেন্ট, ওকে? এই যে এটা, আর এটা I2 কারেন্ট, আর এই মাঝেরটা হচ্ছে I3 কারেন্ট, ওকে ওকে। তাহলে আমরা ম্যাথে আসি, I3 R3, ঠিক আছে? I3 R3। এবার এইখানে I1 যেহেতু কারেন্টের দিকেই আছে, আমি লুপটা আমি কারেন্টের দিকেই নিছি, সো সব পজিটিভ, সব পজিটিভ, প্লাস প্লাস I1 R1, I1 R1 মাইনাস, যেহেতু ঢোকার রাস্তাটা নিতে হবে, তাই না? মাইনাস 30 ভোল্ট ইকুয়ালস টু 0। কেভিএল মানেই তো আমাকে ভোল্ট নিয়ে কাজ করতে হবে। তুমি তো ভোল্টের সাথে আবার রোধ অ্যাম্পিয়ার তো যোগ দিতে পারবা না, যোগ বিয়োগ করতে হয় একই রাশিকে, তাই না? একই মাত্রাকে, ভৌত জগতের নিয়ম, ভৌত জগতার পরিমাপে আমরা এই জিনিসগুলো পড়ছিলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। দেখো কিছু ভ্যালু দিছে কিনা, আচ্ছা R3 রোধের মধ্য দিয়ে, আচ্ছা সমস্যা নেই, ভ্যালু দিবে না, ঠিক আছে। তাহলে আমি এখন R3 আর এগুলাকে রিপ্লেস করে দেবো, ঠিক আছে? এগুলোকে চলো রিপ্লেস করে দিই, এটাকে আমরা রিপ্লেস করে দেবো। I3 এর সাথে R3 ছিল 5, তাহলে 5I3, আর এই জায়গাটাতে আমি রিপ্লেস করে দেবো প্লাস 3I1 ইকুয়ালস টু 30, ইকুয়ালস টু 30, তাই তো? ইকুয়ালস টু 30, অ্যান্ড আমি এটা সমীকরণ 1, এটা আমার সমীকরণ 1। এখন লুপ 2-তে কেভিএল খাটাই, লুপ 2-তে আমি যদি কেভিএল খাটাই, তাহলে এইটা দেখো এইভাবে আমি ঘুরবো, এইভাবে ঘুরবো, তাহলে আমি পজিটিভ দিকে পাচ্ছি, রাইট? পজিটিভ দিকে পাচ্ছি, তাহলে পজিটিভ 20। এবার দেখো যেহেতু ঘুরতেছি বাট কারেন্ট তো যাচ্ছে এই বরাবর, কারেন্ট তো যাচ্ছে এই বরাবর, কারেন্ট তো যাচ্ছে এই বরাবর, তাই না? কারেন্ট তো যাচ্ছে এই বরাবর, তাহলে আমার রোধগুলো কি অপোজিট হয়ে যাচ্ছে না? কারেন্ট যাচ্ছে এই বরাবর, বাট আমি ঘুরতেছি উল্টা দিকে, তাহলে অবশ্যই নেগেটিভ। এবার নেগেটিভ I2 R2, I2 ইন্টু 10, হ্যাঁ, বা 10I2, বা 10I2, 10I2। এখন দেখো তো ঘুরতেছি, আবার আমি তো লুপটা নিচেই বরাবর, লুপটা তুমি যদি এইভাবে নিতা তাহলে সুবিধা হইতো, বা লুপটা আমি নিচেই বরাবর, আমি ইচ্ছা করে নিছি, হ্যাঁ, যাতে তুমি নেগেটিভ জিনিসটা বুঝতে পারো। লুপটা আমি নিচেই বরাবর, কারেন্টের সাথে এই যে ধাক্কা লাগতেছে, অর্থাৎ এটা নেগেটিভ। আবার কারেন্টের সাথে এই যে এখানে ধাক্কা লাগতেছে, মানে কারেন্ট আসতেছে এই বরাবর, আমি লুপটা নিচেই বরাবর, তাহলে যে একটা ধাক্কা লাগলো না, অর্থাৎ R3টাও আমার নেগেটিভ, তাহলে I3 R3, তাহলে R3 এর ভ্যালু 5, তাহলে 5I3, বুঝছো? অ্যান্ড এইখানে হচ্ছে আমার তো আলটিমেটলি এটা নাই, অ্যান্ড আমি ব্যাটারিতে ঢোকার রাস্তায় পেলাম, এর জন্য 20টা হয়ে গেছে পজিটিভ। তাহলে এটা ইকুয়ালস টু 0, অ্যান্ড এটা আমি এভাবে লিখতে পারি যে 10I2 প্লাস 5I3 ইকুয়ালস টু 20।
দেখো তিনটা অজানা রাশি I1 I2 I3, এই জন্য আমাদেরকে তিনটা সমীকরণ লাগবে সলভ করার জন্য। এই জন্য আমি এখন একটা কেসিএল খাটাবো যে কোনো একটা নোডে। ধরে নিলাম যে এন নোডটাতে, এন নোডে কেসিএল খাটাই। প্রসেসটা বুঝতে পারছো? এন নোডে কেসিএল খাটাবো, তাহলে ওখানকার আশা কারেন্ট ইকুয়ালস টু যাওয়া কারেন্ট, ওখানকার আশা কারেন্ট ইকুয়ালস টু যাওয়া কারেন্ট। I1 আসতেছে, I2 আসতেছে, I3 চলে যাচ্ছে, মানে I1 আসতেছে, I2 আসতেছে, I3 চলে যাচ্ছে, মানে I3 কে নেগেটিভ করে নিলে আমার জিনিসটা হবে 0। তাহলে আমি তিনটা সমীকরণ পেয়ে গেলাম। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এখন তিনটা সমীকরণ সলভ করলে আমি I1 I2 I3 তিনটাই পাবো। এখন দেখো তো R3 রোধের মধ্যে প্রবাহিত তড়িৎটা কি I3 না? তাহলে I3 আমি সলভ করে পেলেই আসলে হয়ে যাবে। চলো এটা সলভ করি। ক্যালকুলেটর নাও, সলভ করো। সমীকরণ সলভ করতে পারো না ক্যালকুলেটরে? এগুলো কিন্তু শিখতে হবে, সব কিন্তু এগুলো শিখতে হবে, বুঝছো? তো হচ্ছে হ্যাঁ, ইকুয়েশন অফ 3 আননোনস। তাহলে দেখো এক্স ধরে নিলাম I1, তাহলে I1 এর প্রথম ইকুয়েশনে আমি পাচ্ছি 3 আমার সহগ আছে। I2 এখানে কোনো সহগ নাই, তাহলে 0। I3 এর সহগ আছে 5, ইকুয়ালস টু আছে 30। লুপ 2 তে আসি, মানে দ্বিতীয় ইকুয়েশনে I1 এর সহগ আমার 0, I2 এর সহগ হচ্ছে 10, I3 এর সহগ হচ্ছে 5, ইকুয়ালস টু 20। 3 নম্বরে I1 এর সহগ হচ্ছে 1, I2 এর সহগ হচ্ছে 1, I3 এর সহগ হচ্ছে -1 আর ইকুয়ালস টু 0। তাহলে আমি x পাচ্ছি, x মানে I1, সমীকরণ সলভ করে পাই, মানে ইকুয়েশন সলভ করে পাই I1 ইকুয়ালস টু 3.684 অ্যাম্পিয়ার, I2 0.105 অ্যাম্পিয়ার, I3 3.789। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আসলে এটা যে R3 এর মধ্যে কতটুকু যাচ্ছে, ঠিক আছে? 3.789, 3.789, ঠিক আছে? আমি তাহলে প্রসেসটা কি বুঝাইতে পারছি? লুপ 1 একটা কেভিএল খাটাবো, লুপ 2 তে একটা কেভিএল খাটাবো, যে কোনো একটা নোডে একটা কেসিএল খাটাবো, তাহলে আমাদের আলটিমেটলি উত্তরটা চলে আসবে, ঠিক আছে? তাহলে আমরা কারশফের ল তে ম্যাথ করা শিখে গেছি। প্লাস মাইনাস কি তোমরা ধরতে গুলাই ফেলতেছো? দেখো আমি লুপটা ধরে নিয়েছি যে লুপটা এইভাবে যাবে, এটা আমার ধরে নেওয়া, ঠিক আছে? তো ধরে নেওয়াটা যে কোনোভাবে তুমি ধরতে পারো, এই বরাবর ধরতে পারো, ওই বরাবর ধরতে পারো, যে বরাবর ধরবা সেই বরাবর যাবা। কারেন্টের সাথে যদি ধাক্কা খাও তাহলে নেগেটিভ ধরবা, আর কারেন্টের সাথে সাথে চলে গেলে পজিটিভ ধরবা। দেখো আমি ধরে নিছি এই বরাবর, তাহলে এখন কারেন্টের সাথে সাথে যাচ্ছি, কারেন্টের সাথে সাথে যাচ্ছি, কারেন্টের সাথে সাথেই যাচ্ছি, কারেন্টের সাথে সাথে যাচ্ছি, যে R3 কে পেয়ে গেলাম, তাহলে I3 R3। কারেন্টের সাথে সাথেই যাচ্ছি, সাথে সাথেই যাচ্ছি, R1 কে পেয়ে গেলাম, I1 R1, তাই না? কারণ এই যে I1 তো এই এই পুরো লুপটাতে যাচ্ছে, রাইট? আর I3 মাঝেরটাতে, আর I2 হচ্ছে পুরোটা। ওকে, মানে যতক্ষণ না কারেন্ট ডিভাইড হচ্ছে ততক্ষণ তো একই কারেন্ট, শ্রেণীতে কারেন্ট সেম থাকে না? তো দেখো এখানে তো কারেন্ট ডিভাইড হচ্ছে না, আলাদা তো কোনো লাইন নাই যাওয়ার। যখন এখানে কারেন্টটা ডিভাইড হয়ে গেল তখন এটা I3 নাম নিল, আর ওইদিকে হচ্ছে I2 নাম নিল, তাই না? এই যে এখানে I2, এখানে হচ্ছে I2, এই যে এই বরাবর যাচ্ছে I2, এই বরাবর যাচ্ছে I2, এই বরাবর যাচ্ছে হচ্ছে আমার I2, আর এই বরাবর যাচ্ছে আমার I1, ঠিক আছে? এই বরাবর যাচ্ছে আমার I1। ওকে, দ্বিতীয় লুপে আমি এই বরাবর নিছি, যেটা I2 এর কমপ্লিট বিপরীত দিক, তাই না? আমি নিলাম আমার ইচ্ছা মতো নিব, সমস্যা নেই। তো আমি নিলাম এই বরাবর, তাহলে এখন দেখি যাচ্ছি, মানে I2 এর সাথে ধাক্কা খাইতে খাইতে যাচ্ছি, ধাক্কা দিলাম, বাট ব্যাটারিতে তো ঢোকারটা নিতে হবে, তাহলে ব্যাটারিতে ঢোকার সময় আমি 20 নিলাম। এখন কারেন্টের সাথে ধাক্কা খাচ্ছি, তাহলে ধাক্কা খাইতে খাইতে নেগেটিভ I2 R2 নিয়ে নিলাম। এখনো কারেন্টের সাথে ধাক্কা খাচ্ছি, এই যে I3 এর সাথেও ধাক্কা খাচ্ছি, কারণ আমি লুপটাই নিছি উল্টা, তাহলে মানে আমি ধাক্কা খাচ্ছি I3 এর সাথে। এখন তাহলে I3টা হবে কি, আমার এখানে হবে নেগেটিভ I3 R3, বোঝা গেছে? তাহলে এখানে দেখো প্রত্যেকটা কারেন্টের দিক দিয়ে দিছে, যদি দিক না দিত বা দিকটা যদি উল্টা দিকে দিত, দিক তো দিতেই হবে, দিকটা যদি উল্টা দিকে দিত, ধরো I1টা উল্টা দিকে দিছে, তাহলে এই লুপটাতে আমি এইটা, মানে আমি ধরো কারেন্টটা I1 এর উল্টা দিকে যেতাম, আর I3 এর ধরো দিকে যেতাম, তাহলে I3টা পজিটিভ নিতাম আর I1টা নেগেটিভ নিতাম, ঠিক আছে? নেগেটিভ I1 R1 হতো তখন।
অ্যান্ড তখন আমি পেতাম যেটা, সেটা হচ্ছে I1 এর একটা নেগেটিভ ভ্যালু পেতাম। অ্যান্ড মানে কারেন্টের নেগেটিভ ভ্যালু পাওয়ার অর্থ হচ্ছে কারেন্টটা অ্যাকচুয়ালি যেই দিকে দেওয়া আছে সেই দিকে যাচ্ছে না, তার বিপরীত দিকে যাচ্ছে। ঠিক আছে, কারেন্টের নেগেটিভ ভ্যালু দেওয়া অর্থ মানে পাওয়া অর্থ, দেখো কারেন্টের আমরা কোনো নেগেটিভ ভ্যালু পাইনি, অর্থাৎ কারেন্টের ডিরেকশন যেটা দেওয়া সেই দিকেই যাচ্ছে। যদি নেগেটিভ পেতাম তাহলে যেটা দেওয়া তার বিপরীত দিকে যাচ্ছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, অ্যান্ড এখানে দেখো আমরা লুপটা নিয়েছিলাম কমপ্লিট উল্টা, এই জন্য প্রতিক্ষণে ক্ষণে আমরা কারেন্টের সাথে ধাক্কা খাইছি, ধাক্কা খেয়ে আমরা এই জন্য নেগেটিভ দিছি। তো আমি যদি লুপটাকে এখানেই নিতাম তাহলে প্রত্যেকটা পজিটিভ পেতাম, সেক্ষেত্রে আমার ব্যাটারিটা হয়ে যেত নেগেটিভ। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, কারণ এখানে যে কারেন্টের দিকগুলো দিছে সেই দিকগুলো অ্যাকচুয়ালি মানে প্রকৃত দিক দিছে, তোমাকে উল্টাও দিতে পারতো, সমস্যা নাই তো। এই I3 ধরো নিচের দিকে দিছে, I3 উপরের দিকে দিল, তুমি সেম ভাবেই নিজের জিনিসগুলো অ্যাপ্লাই করবা। তো I3 যদি উপরের দিকে দিত তাহলে আমি এই লুপটা যখন নিচ্ছি তখন I2 সাথে ধাক্কা খাচ্ছি আর I3 এর সাথে সাথে চলছি, তাহলে I3 আমার পজিটিভ হয়ে যেত তখন, তাহলে I3 তখন আমার পজিটিভ হয়ে যেত। তাহলে লুপ আর নোডের ক্ষেত্রে আমার I3 যখন পজিটিভ নিতাম তখন দেখতাম একই জিনিস আসবে, বাট I3 আসতো নেগেটিভ। একই জিনিস আসতো, বাট I3 আসতো নেগেটিভ 3.789। অর্থাৎ তখন তোমাকে বলতে হইতো যে চিত্রে যেভাবে I3 এর ডিরেকশনটা দেওয়া সেটা আসলে ভুল, I3 যাচ্ছে নিচের দিকে। বুঝছো, I3 যদি উপরের দিকে দেওয়া থাকতো তাহলে সব কিছু সেম করে আমরা জাস্ট এই পজিটিভ নেগেটিভগুলো হয়ে যেত, যে যেখানে কারেন্টের সাথে সাথে যাব সেটা পজিটিভ হতো, যেখানে কারেন্টের সাথে ধাক্কা খাবো সেটা হচ্ছে নেগেটিভ ধরবো, সেখানে আমরা I3 নেগেটিভ পেতাম। আর একটা কারেন্ট নেগেটিভ পাওয়ার অর্থ হচ্ছে কারেন্ট অ্যাকচুয়ালি তার বিপরীত দিকে যাচ্ছে। হ্যাঁ, মানে ধরো 5 মিটার দক্ষিণে যাওয়া ইকুয়ালস টু নেগেটিভ 5 মিটার উত্তরে যাওয়া, কিছু সেন্স না করে? আমি ধরো বললাম আমি নেগেটিভ 5 মিটার উত্তরে যাব, মানে আসলে আমি 5 মিটার দক্ষিণে যাব, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, দেখো যে নিস্পন্দ বিন্দু কোথায় পাওয়া যাবে। নিস্পন্দ বিন্দু মানে সাম্যাবস্থা, মানে হচ্ছে যেখানে বিক্ষেপ নাই, এই সেই। হ্যাঁ, মিটার ব্রিজ, মিটার ব্রিজ একটি ফাঁকের 2 আর একটা ফাঁকের 3, মানে 2/3 ইকুয়ালস টু L/100 মাইনাস L। ওকে, তো এখান থেকে আমরা জিনিস পাবো, এই যে 2/L ইকুয়ালস টু L/100 মাইনাস L, সেখান থেকে L আমরা পাবো 40 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে দেখো কি বলে, R4 এর সাথে কত মনের রোধ যুক্ত করলে অ্যামিটার বিক্ষেপ শূন্য হবে। বিক্ষেপ শূন্য হবে মানে এটা একটা হুইটস্টোন ব্রিজ নীতি ফলো করা একটা জিনিস, অর্থাৎ R1 ভাগ R2 ইকুয়ালস টু R3 ভাগ R4। আমাকে R4 এর মান বের করতে হবে, যে R4 কত হতে হবে এটা তো আমি আগে বের করবো, তাই না? R4 ড্যাশ ধরে লিখলাম যে R4 ড্যাশ আসলে আমাকে কত হইতে হবে, তো সেটা আমি বের করি। তাহলে R3 R2 ডিভাইডেড বাই R1, তাই না? ঠিক আছে, তাহলে এটা কত আসে দেখো তো, এটা কত আসে? R3 গুণ R2, R3 গুণ R2 15 গুণ 10, 15 গুণ 20 মানে হচ্ছে 300 ভাগ R1 মানে 30, তাহলে কত হচ্ছে 10, তাই না? 10 ওহম আমাকে R4 হতে হবে, মানে এই পুরা ভ্যালুটার মান হতে হবে 10 হতে হবে, পুরোটার ভ্যালু 10 হতে হবে না? এখন R4 দেওয়াই আছে আমাকে 15, দেওয়াই আছে 15কে 10 করার উপায় কি? 15কে 10 করার উপায় কি? শ্রেণীতে যুক্ত করলে তো কোনোদিনই 15কে 10 করতে পারবো না, তাহলে 15কে 10 করার উপায় হচ্ছে আমাকে সমান্তরালে কিছু একটা যুক্ত করতে হবে, অর্থাৎ সমান্তরালে যুক্ত করতে হবে কিছু একটা। সমান্তরালে ধরে নিলাম x ওহম যুক্ত করতে হবে, লিখা এত ভালো দরকার নেই, লিখা তোমরা নিজের মতো ভার করে লিখো, আমি তো মুখে বলতেছি। সমান্তরালে x ওহম যুক্ত করতে হবে, তাহলে আমার 15টা 10 হবে, তাহলে আমার 15টা 10 হয়ে যাবে। অ্যান্ড 10 হলেই তো আমার আলটিমেটলি হুইটস্টোন ব্রিজ নীতিটা খাটবে, অ্যান্ড আমার সেখানে অ্যামিটারটা নিস্পন্দ বিন্দু হবে, অর্থাৎ বিক্ষেপটা শূন্য হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে সমান্তরালে আমার এটা যুক্ত করতে হবে, সমান্তরালে x ওহমটা যুক্ত করতে হবে। এখন RP ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2, যেহেতু দুইটা না, তাহলে আমি গুণফল ভাগ যোগফল করে দেবো ডিরেক্টলি। তাহলে গুণফল ভাগ যোগফল করে দেবো R1 R2 ডিভাইডেড বাই, আচ্ছা এখানে R1 R2 আসলে পরিচয় দেওয়া আছে, সেটা আসলে করা যাবে না। হ্যাঁ, আরপিটা হইতে হবে 10, রাইট? আরপিটা হইতে হবে 10, মানে 10 ওহম তো আমার লাগবে, এই জায়গাতে তো 10 হতে হবে, এই জায়গাতে তো 10 হতে হবে, এই জায়গাতে তো 10 হতে হবে, আর ছিলই 15, তাহলে 10 হতে গেলে আমাকে এখন সূত্র নিয়ে আসতে হবে, যে ইকুয়ালস টু তাহলে 10 ইকুয়ালস টু আরপি না,
গুণফল ভাগ যোগফল ছিল 15 যোগ করছি এক্স, গুণফল ভাগ যোগফল 15 প্লাস এক্স। এখন এখান থেকে এক্স এর ভ্যালু আমাকে বের করতে হবে। এক্স এর ভ্যালু কত হবে বলো? এ দেখো 150 প্লাস 10x, 150 প্লাস 10x equals to 15x equals to 15x। এই যে 15x আর এর দিকে চলে গেল 150 প্লাস 10x, তাহলে এখান থেকে x এর ভ্যালু এইদিকে হয় হচ্ছে 5x, 5x equals to 150, তাই না? x equals to 150 ভাগ 5 মানে হচ্ছে 30। তাহলে একটা 30 ওহমের রোধ আমাকে সমান্তরালে যুক্ত করতে হবে। 30 ওহম প্যারালেলে যুক্ত করতে হবে, তাহলে 15টা হয়ে যাবে 10 এন্ড আমার একটা বিক্ষেপটা আমি শূন্য পাবো। এই যে দেখছো 30 সমান্তরালে যুক্ত করতে হবে। ওকে, R3 রোধকে এত পানিতে ডুবিয়ে ফোটানোর চেষ্টা করলো, ওই যে আমরা ওই জিনিসটা পাইছি তাই না? R3 রোধকে, R3 রোধ মানে হচ্ছে 5 ওহম, ঠিক আছে? তাহলে এখন আমি 20 মিনিট ফোটানোর চেষ্টা করতেছে। আচ্ছা, তাহলে দেখো এটা সূত্রটা তো ওইটাই যে H ইকুয়ালস টু I স্কোয়ার RT ইকুয়ালস টু MS ডেল থিটা, তাই না? এটা তো আমরা ওর আগে বলছিলাম যে দুইটা আসলে একই জিনিস মিন করে। ওই শক্তিটা দিয়ে আমি আসলে ফোটানোর চেষ্টা করতেছি, ওই তাপ শক্তিটা দিয়ে। তো আর এর ভ্যালু 5 আমরা জানি, এন্ড ওই I3 এর ভ্যালু আসলে আমরা ওই যে এর আগে আসলে বের করছিলাম, তাই না? এর আগে আমরা বের করছিলাম এই যে গ হতে এই যে I এর ভ্যালু আমরা পাইছি, ঠিক আছে? 3.789, তাহলে 3.789 ওই যে বের করলাম না কার সব দিয়ে। হ্যাঁ, তাহলে এটা I স্কোয়ার R 5 গুণ টি, টি আমি ধরো বের করব। এখন ফোটানোটা আমি বের করি যে, অথবা তুমি টি এর ভ্যালু ডিরেক্ট 20 বসিয়ে ডেল থেটারটা বের করতে পারো, যে আসলে কতটুকু তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এটা তুমি বের করতে পারো। বাট বের করাটা হবে না, কারণ পানি ফোটানোর পরে বাষ্প হয়ে যায় এন্ড আপেক্ষিক তাপটা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমাকে টিটাই বের করতে হবে, যে আসলে ফোটানোটা আমার 20 মিনিটের মধ্যে হচ্ছে কিনা। তাহলে আমি টিটা বের করি। এম 200 গ্রাম পানি, 200 গ্রাম মানে 0.2, যেহেতু এখানে কেজি আছে সো আমাকে অবশ্যই গ্রামটাকে কেজিতে নিতে হবে, একক গোলানো যাবে না। ওকে, 0.2 এস 4200 পার কেলভিন, যেহেতু তাহলে ওখানে একটা কেলভিন বসাইতে হবে। ফোটানোর জন্য 27 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 300 কেলভিন, আর 100 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে সেখানে যেহেতু ফুটে তাই সেটা হচ্ছে 373 কেলভিন। তাহলে ডেল থেটা হবে আমার 73, ডেল থেটা হবে 73, এনে কোনো সন্দেহ আছে? ছিল 300 কেলভিনে, হবে 373 কেলভিন, তাহলে ডেল থেটা হচ্ছে 73 কেলভিন। তাহলে এখান থেকে আমি টি বের করব, এখান থেকে আমি টি বের করব। তাহলে চলো টি বের করি, এটা আমাদের লাস্ট ম্যাথ, সো চলো সবাই মিলে আমরা বের করি। হ্যাঁ, 0.2 গুণ 4200, 4200 গুণ 0.2 গুণ 73 ডিভাইডেড বাই 5 গুণ 3.789 স্কোয়ার, ঠিক আছে? তো এত আসলে সেকেন্ড, 854 সেকেন্ড আসতেছে। হ্যাঁ, কারণ সেকেন্ডই তো আসবে এককটা, তো এটাকে আমি 60 দিয়ে ভাগ দিব, তাহলে 14.237 মিনিট উত্তর আমরা পেয়ে গেছি। দেখো 14.237 মিনিট ফোটালেই আসলে আমরা পানির ইয়াতে চলে যাব, ঠিক আছে? পানির যেই স্ফুটনাঙ্ক 373 কেলভিন সেটাতে আমরা পৌঁছায় যাব, ঠিক আছে? পানির স্ফুটনাঙ্কে পৌঁছায় যাব আমরা 14 মিনিট ফোটালেই। এখন সে ফুটাইছে তো 20 মিনিট, তাই না? তাহলে অবশ্যই অবশ্যই ফুটবে, অবশ্যই ফুটবে, ঠিক আছে? ফুটবে 14 মিনিট। এখানে আদৌ ক্ষমতা টমতা নিয়ে কি করলো এটা? এই প্রসেসের দরকার নেই, এত কঠিন করার দরকার আছে। ডিরেক্ট এই জিনিসটা বসাবা, এমএস ডেল থিটা দিয়ে আমি টি এর ভ্যালুটা বের করলাম, যে আসলে কতটুকু ফোটালে আমি দেখি তো একটু আমি ওই পানির মানে স্ফুটনাঙ্কে পৌঁছাইতে পারতেছি। যদি এটা 20-এর চেয়ে বেশি হয়ে যেত, অর্থাৎ ধরো 22 মিনিট ধরে ফুটাইলে আমার 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে, তাহলে তার 20 মিনিট ফোটানোর চেষ্টাটা আসলে সফল হতো না, ঠিক আছে? ওকে, যেহেতু 20-এর চেয়ে কম আসছে তাই ব্যাপারটা হচ্ছে পানিতে ফোটাতে সে সফল হবে।
উত্তাপকটির রোধ দেখো তো, ভি দেওয়া আর পি দেওয়া, তো পি ইকুয়ালস টু ভি স্কয়ার বাই আর না, তাহলে এখান থেকে আমরা আর বের করে ফেলতে পারবো। পি দেওয়া আছে 1000, ভি দেওয়া আছে 220, তাহলে আর কেন অজানা থাকবে বলো? দুইটা জানা, তাহলে ওইটাও থাকবে জানা। তাহলে আমাদের আলটিমেটলি সিকিউ শেষ, এমসিকিউ শেষ, সব কিছু আমাদের এই চ্যাপ্টারের শেষ। শুধুমাত্র আমাদের কিছু বইটা পড়তে হবে, ঠিক আছে? আমাদেরকে অবশ্যই বইটা একটু পড়তে হবে, অ্যান্ড বইটা আসলে পড়লে আমাদের মানে পড়াটা অ্যাকচুয়ালি শেষ হয়, বুঝছো? বইটা পড়লে আমাদের পড়াটা শেষ হয়। মানে এখানে আসলে এমন কিছু নাই, বুঝছো, যেটা তোমরা জানো না, বাট কিছু কিছু জিনিস এমসিকিউ তো চলে আসে, তো ওগুলোর জন্য আমরা একটু পড়বো, ঠিক আছে? এই যে রোধের উপর তাপমাত্রার প্রভাব, এই জিনিসটা পুরোপুরি পড়তে হবে, যে নেগেটিভ কোনটা, হ্যাঁ, তারপর যে সুপার পরিবাহী এই টাইপের জিনিসপাতি, সুপার তো না, ওই যে কি জানি বলে, অতি পরিবাহী, যাই হোক দেখো এখানে যা যা আছে ওগুলো পড়ো, ঠিক আছে? তাপের যান্ত্রিক সমতুল কোনটা, এই জিনিসটা পড়ো, এটা তাপগতিবিদ্যার জিনিস। রোধ ও আপেক্ষিক রোধ, এগুলো আমরা সব কিছু জানি। ওহমের সূত্র, ওহমের সূত্র ডিরেক্ট কোনটাকে বলতেছে জিনিসটা দেখো, কারণ মেডিকেলে সবসময় এখান থেকে আসে, তো মানে বই থেকে কোশ্চেন আসে। বৈদ্যুতিক ফিউজের এই পুরাটাই পড়ে ফেলো, যে গণনাঙ্ক কত হয়, হ্যাঁ, 3 ভাগ সীসা 1 ভাগ, এসব একটু পড়ো, হ্যাঁ। তড়িৎ কোষ এবং হারানো বিভব বা নষ্ট বিভব বলতে কি বুঝো, এই জিনিসটা আসে মাঝে মধ্যে। ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি, আচ্ছা, কোষের সমবায়, এগুলো আমরা সব পড়ছি, সো এখান থেকে আর পড়ার কিছু নেই, এখান থেকে আর পড়ার কিছু নেই, ঠিক আছে? এখান থেকে আসলে পড়ার কিছু নাই, এগুলো আমরা সব পারি। কিরশফের সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এগুলো আমরা সব পারি। হুইটস্টোন ব্রিজ নীতি, এগুলো আমরা পারি। বিদ্যুৎ বিভাজক, কিরশফের সূত্র কিন্তু আমি খুব ভালো মতো বুঝাই দিচ্ছি, বুঝছো? এখন খালি প্র্যাকটিস করবা, না বুঝলে একটু রিমাইন্ড করে করে দেখবা আর কি। অ্যামিটার ও ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি, এগুলো আমরা সব বুঝছি। শান্টের ক্ষমতা গুণক বুঝছি। তারপরে যে পটেনশিওমিটার, পটেনশিওমিটারের সাহায্যে দুটি কোষের তড়িৎচালক বলের তুলনা করা যায়। জাস্ট হেডলাইনটা পড়বা, ব্যবহারিক যে পরীক্ষাগুলো আছে, জাস্ট হেডলাইন। মিটার বিজের সাহায্যে কোনো তারের আপেক্ষিক রোধ নির্ণয় করা যায়, জাস্ট হেডলাইনটা পড়বা, ঠিক আছে? পোস্ট অফিস বক্স দিয়ে অজানা রোধ নির্ণয় করা যায়, এটা আমরা অলরেডি পাইছি না? জাস্ট হেডলাইনটা, মানে যে পরীক্ষণের নামে তোমার এই যে দেখো এখানে যে হেডলাইন যেটা, ঠিক আছে, ওইটা জাস্ট পড়বা। পরীক্ষা কেমনে করে এগুলো কিছু পড়া দরকার নেই, জাস্ট হেডলাইনটা, ঠিক আছে? অ্যামিটারকে বর্তনীতে শ্রেণী সম, আচ্ছা ঠিক আছে, চ্যাপ্টার শেষ, চ্যাপ্টার শেষ। তাহলে এই ক্লাসে আপাতত এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ এই চ্যাপ্টারের কোনো সমস্যা আমি রাখি নাই, ঠিক আছে? এই চ্যাপ্টারটা কমপ্লিটলি সলভ করে দিচ্ছি, মানে এমন কোনো টপিক নাই যেটা অ্যাকচুয়ালি তোমার আটকাবে। সো একটু প্র্যাকটিস করে যেও এই জিনিসগুলা, হ্যাঁ, জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, বুঝছো? আমি তো একটা করে ম্যাথ করে দিচ্ছি, তোমাকে করতে হবে 10টা করে, হ্যাঁ, যাতে ওই জিনিসগুলো তোমার আয়ত্তে চলে আসে, একবার দেখা মাত্রই তোমার মাথার মধ্যে যাতে ক্লিক করে। এই চ্যাপ্টারটা খুব সহজ, ঠিক আছে? তো একটু প্র্যাকটিস করো, ঠান্ডা মাথা রাখো, পরীক্ষাতে ইনশাল্লাহ সব ভালো হবে। ওকে, আসসালামু আলাইকুম।